দেশকে সার্বিকভাবে এটি কেমনভাবে উন্নত করতে সাহায্য করতে পারে, সেই বিষয়ে একটি আলোচনা আজকে হতে চলেছে। আমরা অত্যন্ত আনন্দিত বক্তা হিসেবে আজকে আমাদের মধ্যে পেয়েছি মৃণালকান্তি সরকার মহাশয়কে, যিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ডিজাইন এস্থেটিক্স, শিল্প সদন, বিশ্বভারতী। মৃণালবাবুকে আন্তরিকভাবে রামকৃষ্ণ মিশন বিদ্যানন্দের পরিবারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। স্যার নমস্কার নেবেন। আর আজকে যারা এই আন্তর্জালিক মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার আন্তরিক কৃতজ্ঞতা আমাদের বিদ্যামন্দিরের এই প্লেসমেন্ট এবং ক্যারিয়ার কাউন্সেলিং বিভাগের যিনি কর্ণধার স্বামী রেশানন্দজি এবং অধ্যাপক রামকৃষ্ণ মণ্ডল সহ আমাদের অপরাপর সমস্ত যারা কর্মী রয়েছেন, প্রকৃত অর্থে তাদেরই আন্তরিক ইচ্ছা এবং উৎসাহে আমরা এই ধরনের অনেকগুলি আলোচনা অনলাইন এবং বিভিন্ন সময় অফলাইন আলোচনা আয়োজন করতে পেরেছি দিলাম। আবারও সকলকে স্বাগত জানাচ্ছি এবং ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করছি আজকের এই আলোচনা যেন সার্বিকভাবে ফলপ্রসূ হয়। আমাদের এই প্লেসমেন্ট ক্যারিয়ার কাউন্সিলিং সেল থেকে আমরা অনেকগুলি এই ধরনের সার্টিফিকেট কোর্স পরবর্তীকালে আমরা দেব, সকলের জন্য সেটি উন্মুক্ত। সেই সমস্ত কোর্সগুলি যারা আপনাদের মধ্যে আমাদের সঙ্গে এই ধরনের কোর্সে যুক্ত হতে চান তাদেরকেও জানিয়ে রাখছি আপনারা যুক্ত হতেই পারেন। আবারও সকলকে স্বাগত এবং নমস্কার। এবার শুনলেন প্রিন্সিপাল মহারাজের সুন্দর বক্তব্য। নমস্কার স্যার। নমস্কার। জিৎ মহারাজ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, প্রণাম নেবেন। ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক। হ্যাঁ, আমাদের পূজনীয় প্রিন্সিপাল মহারাজকে আমি অসংখ্য ধন্যবাদ। আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের বার্তা দেওয়ার জন্য, যেটি এইমাত্র আমরা শুনলাম। এখন এই সেমিনারটির নাম রাখা হয়েছে অ্যাস্থেটিক স্কিলস রিকোয়ার্ড ইন ডিফারেন্ট ফিল্ডস অফ লাইফ। তো আমি তো এই সম্বন্ধে খুব একটা অভিজ্ঞ নই, কিন্তু আমাদের মাননীয় স্যারের সঙ্গে আমার কিছু মানে খুব বেশি নয়, কিন্তু কিছুদিন ধরেই এই নিয়ে চর্চা হয় আর কি, মাঝে মাঝেই। তো ওনার কাছ থেকেই শোনা যে এই নান্দনিকতা ব্যাপারটা আমাদের জীবনের সব ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ, এবং যে কোনো মানুষের জীবনে যে কোনো ক্ষেত্রে, কর্মক্ষেত্রে আছি আমরা, সেখানে প্রত্যেকটি মুহূর্তে প্রত্যেকটি চিন্তায় আমাদের এর প্রয়োগটা কতটা জরুরি, এটা আমি স্যারের মুখ থেকে শুনে নিজেও মুগ্ধ হয়েছি। এবং সেই জন্য আপনারাও যাতে সেই জ্ঞান সমৃদ্ধ হতে পারেন এবং আপনাদের জীবনটা যাতে আরো সুন্দর হতে পারে এই অ্যাস্থেটিক স্কিলসের প্রয়োগের মাধ্যমে, সেই জন্য এই সেমিনারের আয়োজন করা হয়েছে। যে কেউ এতে অংশগ্রহণ করতে পারবেন। আর আমাদের একটু ঘোষণা করে রাখি যে আমাদের অ্যাস্থেটিক স্কিলস এর ওপরে একটি কোর্স, অনলাইনে কোর্স অলরেডি চলছে স্যারেরই তত্ত্বাবধানে। আর এটি বোধহয় শেষ হবে স্যার আমাদের ফেব্রুয়ারিতে, বোধহয় না? হ্যাঁ, ফেব্রুয়ারি ফার্স্ট উইকে শেষ হবে। ফেব্রুয়ারিতে ফার্স্ট উইকে শেষ হবে। তো আমরা সেকেন্ড ব্যাচটা অ্যানাউন্স করে দিয়েছি। তো আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তাহলে আমরা এখানে গ্রুপে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, সেখানে আপনারা যোগাযোগ করবেন বা অনলাইনেও রেজিস্ট্রেশন করতে পারেন। আপনারা হয়তো অনেকেই সেই তথ্য পেয়েছেন যে আমাদের নেক্সট ব্যাচ শুরু হতে চলেছে। প্লাস আমরা পরবর্তীকালে পরিকল্পনা করছি একটা অ্যাডভান্স কোর্স খোলার জন্য। এটা তো বেসিক লেভেলে হচ্ছে, এটারই যদি পরবর্তী ধাপে আমরা এগোতে পারি। যাই হোক, আর আমি সময় অতিবাহিত করব না, সরাসরি আমাদের স্যারের কাছে চলে যাচ্ছি যে উনি ওনার ভান্ডার দিয়ে আমাদের সমৃদ্ধ করুন। ধন্যবাদ মহারাজ, ধন্যবাদ। প্রণাম নেবেন। সবাইকে স্বাগত, সবাইকে প্রণাম, সবাইকে অভিনন্দন এবং সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সারাটা বছর প্রচুর টেনশনে কাটাই,
সারাটা বছর আমাদের বহু আনন্দ, দুঃখ, কষ্ট এর ভিতর দিয়ে যাই, কিন্তু যখন শেষ হয়, বলে না যার শেষ ভালো তার সব ভালো, এই যখন শেষ হচ্ছে, আনন্দ মানে চারিদিকে। এই 25শে ডিসেম্বরকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান হয়, অনেক অনেক মানুষ, একদম মানুষের ঢল। আমার তো মনে হয় দুর্গাপুজোর থেকে বেশি এখন 25শে ডিসেম্বরে ভিড় হয়, হতে শুরু করেছে। মানে কলকাতাতে তো যাওয়াই যাবে না, ইভিন অনেক যেগুলো মেট্রোপলিটন সিটি আছে সেখানে তো আনন্দই আনন্দ। মানে সেলিব্রেশন হচ্ছে এই একটা 8-10 দিন ধরে যে সেলিব্রেশন হয়, এই সেলিব্রেশনটাই আমাদেরকে বুঝিয়ে দেয় যে আমরা বেঁচে আছি, এবং শুধু এটাই নয়, আমরা কতটা এতে নান্দনিকতার আমাদের ছোঁয়া আছে সেটা কিন্তু আমরা বুঝি। আমাদের তো দুঃখ কষ্ট থাকবে, কিন্তু সাথে একটুখানিও আনন্দ, একটুখানি একটা চকলেট, একটু একটু কেক, একটু মিষ্টি, একটু ঘুরতে যাওয়া, একটু বেড়াতে যাওয়া, এই যে ব্যাপারগুলো, এইটুকুনি কিন্তু একটা খুব প্রত্যন্ত যারা গরিব মানুষ তাদেরকে নিয়েও অনেক অনেক এনজিও আছে যে অনুষ্ঠানগুলো করে, রামকৃষ্ণ মিশনও অনেক কিছু করেন। কেন? শুধুমাত্র আমাদের বছর শেষ হচ্ছে, কোনো যেন ডিপ্রেশন দিয়ে না হয়, আনন্দ দিয়ে হয়। আবার 1 তারিখে বিরাট, আপনারা জানেন, কল্পতরু অনুষ্ঠান, সেটাও কিন্তু ঈশ্বর সেভাবেই তৈরি করা। দেখুন, ওই দিনটা কেউ যদি কল্পতরুতে যান, কাশীপুর উদ্যানবাটিতে দেখবেন, ইভিন বেলুড় মঠেও দেখবেন যে কিভাবে সেলিব্রেট হয় ওই দিনটা, মানে মনটা ভরে যায়। দ্যাট মিনস আপনি সারা বছর কি করবেন সেই দিনই মোটামুটি ঠিক হয়ে যায়। খারাপ তো থাকবে, খারাপ না থাকলে ভালোটা হবে না, কষ্ট না থাকলে আপনি মানে আনন্দটা বা ওটা উপভোগ করতে পারবেন না। আপনি কতটা মানে জিতেছেন, কতটা আপনি সাফল্য অর্জন করেছেন, সেটা ওই কষ্টটা পেলেই বোঝা যায়। দ্যাট মিনস এই যে আমাদের ভিতরে যে কষ্ট এবং আমাদের ভিতরে যে আনন্দ, এটা আমাদের ভিতরে কন্টিনিউয়াস চলতে থাকে। এই যে বিদিশা ম্যাডাম, আপনার না ক্যামেরাটা একটু যদি একটু সেট করেন তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, তো এইখানটাতে আমাদের মানে ভাবতে হবে যে আনন্দ আর দুঃখ এবং কষ্ট যা কিছু আছে আমাদের লাইফের সঙ্গে জুড়ে আছে। এটা এরকম নয় যে আলাদা করে কিছু আমরা দেখি আর আলাদা করে কিছু আমরা আমাদের থেকে বের করে দিই, এরকম কিছু নয়। বেসিক্যালি এই এস্থেটিক্স ব্যাপারটা কি, ব্যাপারটা আমরা সবাই জানি। যে কোনো জিনিসের সৌন্দর্য, যে কোনো জিনিসের ভিতরে তার রুচিবোধ এবং অনুভূতি, একটা অনুভূতি যেটা আমাদের সবার কাছ থেকে আশা রাখা উচিত। এই দেখেছো তো, কোনো ফিলিংস নেই, এই যে কথাটা আমরা বলি, এইটা কিন্তু এইটা ওই নান্দনিকতারই একটা পার্ট। অতএব আমাদের মধ্যে সৌন্দর্য বোধ, শিল্পবোধ, রুচিবোধ, অনুভূতিবোধ, এইগুলোকে নিয়ে যে বিশ্লেষণ ক্ষমতা, যেভাবে বিশ্লেষণ করা হয়, যে অধ্যয়নের ভিতর দিয়ে আমরা বিশ্লেষণ করি, চিন্তা ভাবনা করি, সেটাই হচ্ছে নান্দনিকতা। এই নান্দনিকতা কিন্তু আমাদের লাইফের সঙ্গে জুড়ে আছে। এটা নিয়েই আজকের টপিক। অ্যাকচুয়ালি আমরা যে কোনো জিনিসে আলোচনা করি, যে কোনো সেমিনার করি, যে কোনো স্কুলে বা কলেজে পড়ি বা পড়াই বা কোনো রেকর্ডিং শুনি বা কিছু শুনি, তার পেছনে একটা ওই 5টা কথা, হোয়াই, হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ। আমি সবসময় আমার ছাত্রদেরকে বলি, সবাইকে বলি যে আমি কেন করছি। আজকের তো কোনো একটা কারণ আছে। আজকের ডেটে দাঁড়িয়ে যদি আমি এই সেমিনারটা অ্যাটেন্ড করি, তাহলে আমার লাভটা কি হবে? আমি অবভিয়াসলি লাভ খুঁজবো। তার জন্য আপনারা সময় নষ্ট করে 1 ঘন্টা ধরে এই বক্তব্য শুনবেন। কিছু হলেও, একটা কথা হলেও যদি আপনার প্রফেশনাল লাইফে সেটা কাজে লাগে, সেটাই কিন্তু রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের দান, যে আপনার লাইফটাকে
সেট করেছি, আমার কিছু না। আমরা সবাই উপলক্ষ মাত্র, কোনো না কোনো কিছুতে এই বছর শেষান্তে এইরকম একটা দিন ঠিক করে ইন্দ্রসেনানন্দজি মহারাজ বলেছেন যে একটা টক শো দিতে হবে। তাহলে আমার ছুটির দিনে আমি বললাম যে না, ঠিক আছে। কি কেন আমরা করি? আমরা তো সবকিছু পড়ি, আমরা সবকিছু দেখি, আমরা সবকিছু শুনি, আমরা সবকিছু বলি, আমরা সবকিছু টেস্ট করি, আমরা ফিল করি, কিন্তু এর প্রয়োগগুলো কিরকম? এই যে আমরা চোখ, কান, মুখে, আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, আমাদের যে পাঁচটা যে ইন্দ্রিয় আছে, যেমন চোখ, কান, নাক, মুখ, মানে জিভ আর ত্বক, এটা দিয়েই গোটা ওয়ার্ল্ড চলে। এই চারটের মধ্যে, এই পাঁচটার মধ্যে যদি একটাও কিছু অফ থাকে, তাহলে আমরা তাকে কি বলি? হ্যান্ডিক্যাপ বলি। দ্যাট মিনস তার অন্য অর্গানগুলো কিন্তু অনেক বেশি সেন্সিটিভ হয়ে যায়। বিকজ এই চোখের কাজ কি তাহলে? আমরা বই পড়ি, সিনেমা দেখি, কোনো কিছু করছি, মোবাইল দেখছি, সারাদিন মোবাইল দেখে, এখন সবচেয়ে বেশি যদি প্রাসঙ্গিক কারণে বলা হয় তাহলে বলি মোবাইল দেখি, মানুষের সঙ্গে কথা বলি, দেখি, মানে আমরা দেখি চোখ দিয়ে, কিন্তু কিভাবে আর্টিকুলেট করি সেটা মুখ দিয়ে আর্টিকুলেট করি। আমরা বলি, আমরা যে বলি কথাগুলো, তার মধ্যে কতটা সৌন্দর্যতা বোধ রেখে বলছি, মিনিংফুল কতটা কথা বলছি, কতটা আমাদেরকে নিজেদের ভিতরে আমরা কতটা নিজেদেরকে স্ট্যাবলিশ করতে পারছি এই ওয়ার্ল্ডে, সেটা কিন্তু মুখের কাজ, জীবের কাজ। আমরা যে কাজগুলো করি এই পাঁচটা ইন্দ্রিয় দিয়ে, তার প্রফেশনাল যে অ্যাঙ্গেলগুলো আছে সেটা খুব ইন্টারেস্টিং। আমরা এইগুলো তো ভাবিই না। দেখুন, টিভিটা তৈরি হয় কিন্তু এই যারা চোখ দিয়ে দেখতে পায় তাদের জন্য, অন্ধদের জন্য নয়। যারা মানে এই যে কিছু কিছু জিনিস আছে যেগুলো ব্লাইন্ডদের জন্য নয়, কিছু কিছু জিনিস আছে যেগুলো যারা কানে শুনতে পান না তাদের জন্য নয়, যারা বলতে পারেন না তাদের জন্য, যখন যারা বলতে পারে না তাদের জন্য সাইন ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছে। এই যে প্রয়োগগুলো আছে, এই প্রয়োগগুলোর দিয়েই কিন্তু ধরুন একটা টিভি তৈরি হচ্ছে, সেখানে একটা অনেক বড় একটা ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে, একটা সিনেমা তৈরি হচ্ছে। আপনারা জানেন সিনেমা হচ্ছে মানে আজকের ডেটে মানে হায়েস্ট ক্রিয়েটিভ ফিল্ড, ওর উপরে আর কোনো কিছু নেই। এই যে হায়েস্ট ক্রিয়েটিভ ফিল্ড, এটা আমরা কিন্তু চোখ, কান দিয়েই আমরা কিন্তু এটাকে ফিল করি। আর কমিউনিকেশন করি কি দিয়ে? সিনেমাটা ভালো না, মুখ দিয়ে। মানে আমাদের মুখ দিয়ে আমরা বলি। এই যে আমাদের যে বেসিক, এক মিনিট, সরি আমার ফোন এসে, আমাদের যে বেসিক যে কনসেপ্ট, এইটা কিন্তু আমরা অবজার্ভও করি না, যার ফলে যেটা হয়, আমরা আমাদের চোখের ভ্যালু বুঝি না। আমরা আমাদের যে কান দিয়ে শুনছি, সেটা ভালো কথাটা না শুনে খারাপ কথাটা বেশি করে শুনি, ভালো কথা না বলে খারাপ কথাটা বেশি, মানে বেশি খারাপ কথা চর্চা করি, প্লাসের কথা খুবই কম। আজকে মিডিয়াতে দেখুন সব ম্যাক্সিমাম নেগেটিভ, কটা প্লাস আছে? আজকে আমি খুব আনন্দিত, অন্তত মানে প্রায় 47 জন আছে, প্রায় 45 জনের কাছাকাছি আছে। এটা খুব বড় পজিটিভ পয়েন্ট। এখানে প্রায় আমি শুনেছি 101 জন রেজিস্ট্রেশন করেছিলেন। এই সময়টা, এই যে এটা আপনারা প্লাস করছেন লাইফে, এই সব কথাগুলো শুনে কান দিয়েই তো শুনছেন আর চোখ দিয়ে দেখছেন। এইটা যদি আমার কথাগুলো যদি কোথাও আপনার লাইফে কাজে লেগে যায়, তাহলে ওটা রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের দান। আজকের ডেটে আমরা ভালো জিনিস খুব কম শুনি, কম দেখি, কম বুঝি। এই অনুভব যে কথাটা আমরা বললাম, এই অনুভবের কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমাদের এই অনুভূতি কিন্তু ইনফ্যাক্ট আস্তে আস্তে যেতে বসেছে। এই
যাওয়ার জন্য আমাদের যেটা হয়, আমরা অনেক কিছু জিনিস আমাদের সামনে থেকে চলে যায়, আমরা কিছু বুঝতে পারি না। আমরা জেনারেলি জিভ দিয়ে কি করি, আমাদের মুখের মধ্যে জিভটা আছে বলে আমরা কথা বলতে পারি, স্পষ্টভাবে কথা বলি, কিন্তু এইটা আমার টেস্টের জন্য আছে। এই টেস্টকে রিলেট করে আপনারা জানেন আজকের যুগে রেস্টুরেন্টের শেষ নেই। এই যে সুইগি বয়, তারপরে আর কি কি সবাই দৌড়ে বেড়াচ্ছে সেই টেস্টের মেটেরিয়াল নিয়ে। তার মানে একটা অনেক বড় একটা ইন্ডাস্ট্রি ক্যাটার করে জীবের জন্য, অনেক বড় একটা ইন্ডাস্ট্রি ক্যাটার করে মোবাইলে। আমরা যে হোয়াটসঅ্যাপ, আমরা যে ইয়েগুলো সোশ্যাল মিডিয়ায় যে কাজ করছি, ওখানে ভয়েস আছে, ওখানে ইনস্ট্রুমেন্ট আছে, সেইগুলো আমাদেরকে অ্যাট্রাক্ট করে বলে আমরা কিন্তু কন্টিনিউয়াস এইগুলোকে সার্ভ করেছি। দ্যাট মিনস মুখ, জীব, ওইটার উপরে ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে আছে, বড় বড় ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে আছে জীবের উপরে। আজকে জীবকে যদি আমরা প্রাধান্য দিই, আপনি আপনার জীবকে যদি প্রাধান্য দেন, আপনি অনেকগুলো বিজনেস দিচ্ছেন। আপনি ভালো করে দেখুন, ইনডাইরেক্টলি এবং ডাইরেক্টলি। এই একদম প্যারালালি যদি আমরা স্কিনের কথা বলি, আমরা যে ত্বক নিয়ে চর্চা করি, এখানে অনেক বিউটিশিয়ানের ব্যাপার আছে। এই আমাদের এই ত্বককে ঢাকতে গেলে মেয়েরা অনেক বেশি কনসাস, এবং এখন ছেলেরাও অনেক কনসাস। এখানে যে বিউটি ট্রিটমেন্টের জন্য যে অনেক বড় একটা ওয়ার্ল্ডে যে এত কিছু চলছে, বিকজ অফ দ্য স্কিন। বলে না চামড়া খুব মোটা, আমাদের এই কথাটা আমরা বলি ঠিকই, ওটা একটা প্রবাদ বাক্য। মানে ওই যে কথাটা আমি বললাম, খুব বাজে লোক, খুব বাজে ছেলে, খুব বাজে মানুষ, তার কোনো গায়েই লাগলো না। এইবারে দু রকম ভাবে গায়ে লাগাটা হতে পারে। এক হচ্ছে উনি পাত্তাই দিলেন না, উনি বুঝতে পারছেন যে এটার কোনো ভ্যালু নেই। আরেকটা হতে পারে না, ভ্যালু আছে, উনি সেটাকে গায়ে মাখলেন না এবং পরে ওটা নিয়ে কাজ করলেন। আরেকটা হচ্ছে গায়ে মাখলেন, গিয়ে যুদ্ধ করতে গেলেন, বোঝাতে গেলেন যে আমি কে আর কি। তাহলে ত্বকের ভ্যালু দুরকম ভাবে আছে এখানে। আমরা ফিলসফিক্যালি বলি, আবার ফিলসফিক্যালি ওই জায়গাটাকে আমরা যদি দেখি যে শুধুমাত্র কি ত্বকটা কি, তাহলে স্কিনটা কি শুধু স্কিন? ইট ইজ নট স্কিন, ইট ইজ নট অ্যাট অল। আমরা বলি না ফেসিয়াল ভ্যালু, স্কিন দেখি আমরা বলি না ওটা, আমরা স্কিন দেখি, স্কিন। আমরা মুখের যে এক্সপ্রেশন আছে সেটা স্কিনের মধ্যে দিয়ে, বলে না মুখে ছাপ পড়ে যায়। এই যে প্রশান্তির ছাপ, এই যে এই মহারাজরা আছেন, আমি তো খুব মুগ্ধ হয়ে যাই ওনাদেরকে দেখে, খুব আমার জেলাস ফিল হয় যে ওনারা কিরকম, ওনাদের স্কিন কেন এত সুন্দর, ওনারা কত প্রশান্তির মধ্যে থাকেন, সারাদিন আমাদের থেকে অনেক বেশি কাজ করেন। কোনো মহারাজ আমাদের থেকে কম কাজ করেন না। ওনারা গৃহত্যাগী হয়েও ওনারা গৃহের মানুষদের জন্য যা ভাবেন, চিন্তা করেন, আমরা তার 1%ও করি না। স্কিন, ওনাদেরকে যদি আমরা কোনো কথা বাজে বলি, তাতে ওনাদের কিছু এসে যায় না। আমাদেরকে অনেক কিছু একটু বললে আমাদের অনেক কিছু এসে যায়, কেননা আমরা একটুতে সন্তুষ্ট। আর ওনাদের কাছে, ওনাদেরকে আপনারা কিছুই বলুন, কিছুই হবে না, কেননা ওনারা বিশ্বের সমান, ওনারা ওদের ভিতরে সেই চিন্তা। আজকে এত বড় পৃথিবীতে কোথায় কি ঘটছে না ঘটছে, এই পৃথিবীর তাতে কি এসে যায়? অবভিয়াসলি এসে যায়, যদি গিয়ে একটা পৃথিবীর উপরে বিরাট বড় একটা গ্রহাণু যদি ধাক্কা না মারে, এর জন্য নাসারা বসে অনেক কিছু এক্সপেরিমেন্ট করে, কত কিছু তাদের ডিরেকশন পর্যন্ত চেঞ্জ করিয়ে দেওয়া হচ্ছে। বিকজ অফ দ্যাট পৃথিবীতে এইগুলো খুবই ছোট ছোট ঘটনা। তো আমরা কোনো মতেই নিজেদেরকে ছোট ভাবতে পারি না, মানে নিজেদের এই ছোট ছোট ঘটনাগুলোকে অনেক বড় করে রাখি, ঘটনাগুলোকে মোটেই ছোট করে ভাবতে পারি না। এনাদের সঙ্গে আমাদের পার্থক্যটা এই স্কিনে এইটাই। এখানে আমরা শুধু ওই শীত করছে 10খানা জামা কাপড় পরে নিলাম, ঠান্ডা গরম লাগছে
এসিতে বসে পড়লাম, সাময়িক কমফর্ট হবে, কিন্তু আপনি প্রকৃতি থেকে দূরে সরে যাবেন। যত আপনি প্রকৃতি থেকে দূরে সরবেন, শীতের দরকার আছে, ঠান্ডার দরকার আছে, ওই মানে গরমের দরকার আছে, বর্ষার দরকার আছে, প্রত্যেকটা ইভেন্টের দরকার আছে, প্রত্যেকটা সিজনের দরকার আছে লাইফে। এইগুলো হচ্ছে স্কিন রিলেটেড। স্কিন ইজ ইনডাইরেক্টলি ইজ রিলেটেড উইথ দ্য সাইকোলজি অলসো। যাদেরকে দেখতে সুন্দর নয়, তাদের একটা মেন্টাল ডিপ্রেশন তৈরি হয়। যেমনই আমি এক্ষুনি বললাম, আমার খুব দেখে খুব জেলাস হয় মহারাজদের দেখে, ওনারা এত সুন্দর স্নিগ্ধ থাকেন। এইরকম আমি কি থাকতে পারি না? যদি থাকি তাহলে আমাকে কি কি মেথড অ্যান্ড প্রিন্সিপাল মেনটেন করতে হবে, সেটা কি আদৌ আমি করি বা পারবো করতে? এইগুলো হচ্ছে ওনাদের কাছ থেকে শিখতে হবে। এইরকমই তাহলে স্কিন সাইকোলজির সঙ্গে যুক্ত, কান সাইকোলজির সঙ্গে যুক্ত, চোখ সাইকোলজির সঙ্গে যুক্ত, নাক সাইকোলজি। ধরুন আপনি গন্ধ পেলেন, একজনের বাড়িতে আপনি গেছেন, দারুণ গন্ধ বেরোচ্ছে, খুব সুন্দর রান্না হয়েছে, কিন্তু আপনাকে কিছু দিল না, চা খাইয়ে ছেড়ে দিল। অবভিয়াসলি আপনার সাইকোলজিক্যাল প্লেনে এটা মনে হবে যে আমার কাছে কিন্তু এই যে মানে আমি ভেবেছিলাম এরকম আমি খাবার হয়তো একটা ডিশ আসবে, আসেনি। এই যে আপনার সেন্স অর্গান যে সাইকোলজির সঙ্গে যুক্ত, যখনই এরকম ধরনের কোনো ঘটনা, অটোমেটিক্যালি সেগুলো সাইকোলজিক্যাল জায়গায় ট্রান্সফার হয়ে যায়। এই জন্যে প্রত্যেকটা জিনিসের সঙ্গে প্রোডাক্টের একটা করে রিলেশন আছে। আজকের ডেটে আমরা যেমন চোখ দিয়ে যখন দেখছি, আপনারা এত বড় ইন্ডাস্ট্রি ক্যাটার করছে, আজকে ড্রামা, থিয়েটার, সিনেমা, মোবাইল, যে কোনো দৃশ্যগত জিনিস সব কিছু আজকে চোখের উপরে ডিপেন্ড করছে। আজকে যদি এই দেশটা অন্ধে ভরে যেত, তাহলে আমাদের জিডিপি কিন্তু অনেকটা কমে যেত, আমাদের রেট অনেক কমে যেত, সেল রেট কমে যেত, সবকিছু কিছু নিয়ে আর প্রয়োজন নেই, সবাই অন্ধ। কারণ তাহলে কেউ মুভ করতো না, ট্রেন বাস চলতো না। দেখুন, একটার সঙ্গে একটা সব রিলেটেড। দিস ইজ অ্যাপ্লিকেশন অফ দ্য আই, অ্যাপ্লিকেশন অফ দ্য মানে আপনার the skin, application of the ear, application of the nose, application of the tongue. এইবারে আপনার এই যে যেখানেই আজকে দেখুন বড় বড় এই আমি হাওড়া স্টেশনেই দেখছিলাম যে মেট্রো তৈরি হয়েছে, যে মেট্রোর পাশে জীবের জন্য কত কাজ আছে, অনেক দোকান খুলে দিয়েছে মেট্রো স্টেশনের গায়ে, এবং দারুণ দারুণ দোকান, যেগুলো কিন্তু যত ভালো ভালো ব্র্যান্ডেড দোকান সব ওখানে লাগানো আছে। মানে আপনি এলেন, আপনার কোনো কোনো অসুবিধা হচ্ছে না, আপনি খাচ্ছেন। মানে দিস ইজ ইনডাইরেক্টলি একটা বিজনেস দিচ্ছে আমাদেরকে। এই যে ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট প্রসেস আমাদের মধ্যে আমরা কি করি, আমরা ভাবি যেটা আমি দেখছি আমি কেন সঙ্গে সঙ্গে কেন রেজাল্ট পাচ্ছি না, আমরা দেখছি আমরা কেন সঙ্গে সঙ্গে সেগুলো আমাদের মানে সেই অনুভূতিটা তৈরি হচ্ছে না। কিছু কিছু জায়গায় আমরা অনেকবার করে যাই, কিছু কিছু জায়গায় আমরা একবারে যাই। যেখানে আপনারা বারবার ঘুরে যান, তার মানে অনুভূতি আপনাকে টেনে নিয়ে যায় যে ওটাকে দেখার জন্য বা বোঝার জন্য। এই যে আমাদের চোখের যে ব্যবহার, এই চোখের যে ব্যবহারটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এটার উপরেই সব ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে আছে। ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রি চোখের উপরে দাঁড়িয়ে আছে। আজকে আমরা আমাদের প্রয়োজনটা হয় আমরা দেখতে পাই বলে, সেই অনুভূতি থাকে বলে, সেই জায়গা থাকে বলে, সেইখান থেকে আমাদের এই ট্রান্সফরমেশনগুলো হয়। এই যে 5 অর্গানস নিয়ে যখন আমরা বলছি, এর মধ্যে সবচেয়ে বড় একটা জায়গা হচ্ছে যেটা আমরা চোখ দিয়ে দেখি, সেটা হচ্ছে দিস ইজ অ্যাট্রাক্টোলজি।
অ্যাট্রাক্টোলজি কিরকম? চোখ দিয়ে দেখছি কোনো একটা বিশেষ জায়গাকে বা কোনো একটা বিশেষ মানুষকে বা কোনো একটা বিশেষ বস্তুকে, কোনো একটা বিশেষ দৃশ্যকে যখনই আমরা দেখছি, যার মধ্যে সেই অ্যাট্রাকশন তৈরি হচ্ছে, কেন আমি বারবার এই যে তাজমহলের ভিতরে যে অ্যাট্রাকশন আছে, হেমা মালিনীর ভিতরে আমরা চেনেন যে অ্যাট্রাকশন আছে, অমিতাভ বচ্চনের উপরে যে অ্যাট্রাকশন আছে, এই যে যখন আমরা দেখছি তার পারফরমেন্সকে দেখছি, তাজমহলকে দেখছি তার ইতিহাসকে দেখছি, এই যে দিস ইজ অ্যাট্রাক্টোলজি, এর পেছনে কিন্তু অনেক বড় ইতিহাস, অনেক বড় কর্মকাণ্ড আছে। যদি এই অ্যাট্রাক্টোলজিটাকে আমরা অ্যানালিসিস করি আমার পার্সোনাল লাইফে এবং আমার প্রফেশনাল লাইফে, তাহলে কিন্তু অনেক বড় কাজ হতে পারে। আপনাদেরকে উদাহরণস্বরূপ বলি, আমাদের বিশ্বভারতীতে টিসিএস আসেন, আমাদের আপনারা জানেন ভাষা ভবন আছে, ওখানে চাইনিজ এবং জাপানিজ ডিপার্টমেন্ট আছে। রিক্রুটমেন্ট কিভাবে হয় দেখুন, ওখানে প্রথমেই ওরা এসে বলে যে 3টে ক্যাটাগরিতে ভাগ করে দাও। আপনাদের অবগতির জন্য বলছি, 3টে ক্যাটাগরিতে ছেলে মেয়েদেরকে ভাগ করা হয়। প্রথম যে ক্যাটাগরি, প্রথমেই বলা হয় দেখতে সুন্দর বা সুন্দরী, লম্বা, স্মার্ট সেরকম ছেলে, একটা ক্যাটাগরি। তারপরে মিডিগার ক্যাটাগরি, তারপরে কিন্তু সবাই পড়াশোনায় ভালো, সবাই ধরুন 80, প্রায় 80 to 90-র মধ্যে আছে। কিন্তু কেন করা হয় এটা? দিস ইজ অ্যাট্রাক্টোলজি। কেননা তাদেরকে নিয়ে গিয়ে ওই যখন ওরকম যেখানে ওই ইন্টারপ্রেটারের দরকার হয়, সেখানে যদি খুব সুন্দর একজন ব্যক্তিত্ব, দেখতে যদি সুন্দর হয়, সেরকম কোনো যদি মানুষ থাকে, তাহলে কি হয়, বিজনেসটা ভালো হয়। তাহলে কি হতে পারে, আমার কোম্পানিটার গ্রোথ হতে পারে। এই কনসেপ্ট নিয়ে এই এদের ডিভিশন, যারা এরকম ধরনের হয়, যারা দেখতে সুন্দর হয়, মোটামুটি 1-2 বছরের মধ্যেই তাদেরকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়। বিভিন্ন দেশে তারা যায়, কাজ করে, আবার নিজের সেন্টারে ফিরে আসে, কিছুদিন থাকে, এইভাবে হয়। আমি আপনাকে এই অ্যাট্রাক্টোলজির একটা কথা বললাম, আরেকটা কথা বলি, আরেকটা এক্সাম্পল দিই। আমি জয়স্ট্রিট, আমি একটা আগে বিজনেস করতাম, আমি আমার পরিচয় শেষে একটুখানি দেব। বিজনেস করতাম, তখন আমার ক্লায়েন্ট ছিল জয়শ্রী টেক্সটাইল, আনন্দসলি, পিটার ইংল্যান্ড, ভ্যান হুসেন, আপনারা সবাই জানেন। এরা আমার ক্লায়েন্ট ছিল এবং আমি এদের সঙ্গে মোনোপলি লেভেলে ডিজাইন করে কাজ করতাম। আপনারা দেখলেন আমি অ্যাকচুয়ালি ডিজাইনার অ্যান্ড এস্থেটিক্স পড়াই। ওইখানে একটা সৌদি আরবে একটা, যারা মার্কেটিং এ আছেন তারা শুনুন, ভালো লাগবে, ওখানে একটা অর্ডার নেবার ছিল। এই অর্ডারটা নেওয়ার জন্যে ওখানে অনেক বড় একটা অর্ডার নেওয়া ছিল। তখন ওরা বলেছিল আপনারা একটা রিপ্রেজেন্ট পাঠান, এরকম অনলাইনে হবে না। এইবারে প্রথমে যাকে পাঠানো হয়েছিল সেই ছেলেটা খুব ইয়াং, সেই ছেলেটা বয়স হচ্ছে 35 কি 36 বছর। সেই ছেলেটা যখন যায়, প্রেজেন্টেশন যখন দেয়, সব ঠিকঠাক ছিল, কিন্তু ওটা প্রবলেম ছিল, তার বয়সটা বোঝা যাচ্ছিল সে বাচ্চা। ওরা সে কনফিডেন্ট পায়নি, অর্ডার দেয়নি। আবার কিছুদিন বাদে ওরা মেল করে যে আপনারা একটা বয়স্ক ঠিকঠাক লোক পাঠান, যে যাদের সঙ্গে কথা বলে আমরা একটু আশ্বস্ত হতে পারি। ওরা তখন বললো এক্ষুনি আমাদের লোক নেই, সেরকম সেলসম্যান নেই যে আপনার ওখানে যাবে, 1-2 মাস অপেক্ষা করুন, উইল সেন্ড। সেই ছেলেটাকেই পাঠানো হলো, দাড়ি কাটতে বারণ করা হলো। এখন তো কম বয়সেই চুল দাড়ি সব পেকে যায়, ওকে চুলের উপরে কোনো ডাই করতে বারণ করা হলো, প্রয়োজন হলে এক্সট্রা ডাই করে দেওয়া হলো, দাড়ি কাটতে বারণ করা হলো, সবকিছু করে আবার ওকে পাঠানো হলো। নামটা শুধু ওদের কাছে চেঞ্জ হলো, পাসপোর্টের জায়গাগুলো দেয়, ওরা তো আর পাসপোর্ট দেখতে যাবে না।
ওই ছেলেটাকেই ওরা অর্ডার দিল, ঠিক 5-6 মাসের মধ্যেই সব অর্ডার নিয়ে, যত অর্ডার ছিল প্রায় 3-4 কোটি টাকার অর্ডার নিয়ে ও যখন ঢুকলো, তখন বোঝা গেল হোয়াট ইজ দ্য ফিলসফি অফ অ্যাট্রাক্টোলজি। আপনি আপনার পহলে দর্শনধারী और গুণ বিচারী, আপনাকে আগে দর্শন করবে, তারপরে আপনার গুণ বিচার করবে। এই যে মুগ্ধতা, এই যে স্নিগ্ধতা, এই যে মহারাজদেরকে দেখে আমরা প্রলোভিত হয়ে যাই, আমরা বারবার ওনাদের সঙ্গে ওনাদের শরণাপন্ন হই, ওনাদের পায়ে পড়লে মনে হয় আমাদের জীবনটা ধন্য হয়ে যায়, এটা আমাদের মনে হয় আমরা ওরকম পিওর ফর্ম নই বলে মনে হয়। দ্যাট মিনস দর্শনধারী। এই যে দর্শনের ব্যাপারটা আছে, এই যে তার ভিতর থেকে যে গুণ আছে, এই দুটো মিলিয়ে কাজ হয়। এই যে আমরা যখনই এই কথাগুলোকে আমি যেভাবে আপনাকে রিপ্রেজেন্ট করলাম, দিস ইজ কল আর্টিস্টিক কমিউনিকেশন। এই কমিউনিকেশন যেটা, আপনি যদি আপনার বলাটাকে, অনেকে ভালোভাবে কথা বলতে পারে না, বা মনের মধ্যে একটা জিনিস থাকে, সঙ্গে সুন্দর করে বোঝাতে পারেন না বা বলতে পারেন না, এটা সত্যি খুব কষ্টের। তখন ওনারা ছবি আঁকেন, তখন ওনারা গান করেন, তখন ওনারা গল্প লেখেন, তখন অন্য কোনো মিডিয়ামে নিজেকে এক্সপ্রেস করেন। এই আমি ইয়েতে দেখছিলাম, আমার হয় না দেখা, এই ইন্ডিয়ান আইডল নাকি সারেগামা পাতে একটি ছেলে আছে, আমি ওই উত্তর দিনাজপুর এরকম কোনো জায়গায়, সে তার স্ট্যামারিং আছে, সে কথা এমনি যদি কথা বলে তোতলাবে, কিন্তু ও যখন গান করছে ওখানে কোনো ভয়েস, কোনো তোতলামি, কোনো কিছু নেই, মনেই হয় না সে ওরকম ধরনের। কিন্তু যখন ও বাইট দিচ্ছে তখন ও তোতলাচ্ছে। দিস ইজ কমিউনিকেশনস। দ্য বিউটি অফ দ্য কমিউনিকেশন ইন অ্যানাদার পার্ট, একটা ছেলেরই দুটো পার্ট, সবাই অভিভূত হয়ে যায়, সবাই বুঝতে পারে। দিস ইজ দ্য আর্টিস্টিক কমিউনিকেশনস। মানে আমি যে কথাটা বলছি বা বলবো বা বোঝাবো, সেই জিনিসটা আমি লয়ারের মতন কথা বলবো, একটা ইঞ্জিনিয়ারের মতন কথা বলবে, একটা সেলসম্যানের মতন কথা বলবে। তার পেছনে এটা থাকবে যে আমি জিনিসটা বিক্রি করেই যাব। দ্যাট মিনস এই আর্টিস্টিক কমিউনিকেশনের ভিতরে থাকবে সাইকোলজি। কোন সাইকোলজি থেকে আমি আর্টিস্টিক কমিউনিকেশনটাকে সেট করব, আপনার সঙ্গে আমি কিভাবে প্রেজেন্টেশন দেব আর কিভাবে দেব না, কিভাবে কথা বলবো আর কিভাবে কথা বলবো না, এই বোধ শক্তিটা তৈরি করে দেবে আপনার সাইকোলজিক্যাল অবজারভেশন এবং পেছন দিকে আপনি বেড়ে ওঠা যে জায়গা এবং আপনি কিভাবে নিজেকে উপস্থাপন করছেন, সেটা কিন্তু এইটার সঙ্গে মানে জুড়ে আছে। সাইকোলজি আছে, অ্যাট্রাক্টর সাইকোলজি প্রত্যেকটার সঙ্গে আছে। এটা একটা আমরা দর্শনের শাখা বলে থাকি ঠিকই, দর্শন কিন্তু সাইকোলজি থেকে একদমই আলাদা একটা সাবজেক্ট নয়। যেখানেই দর্শন সেখানেই সাইকোলজি আছে। ওই দর্শনটাকে বুঝতে গেলে মনটাকে বুঝতে হবে, ওই ভাবটাকে বুঝতে গেলে সে এই যে অ্যাট্রাকশনের ব্যাপার, এই যে বোঝার ব্যাপার, এই যে এটার জন্য সাইকোলজি আপনাকে সবসময় কনসাস থাকতে হবে যে আমি যেটা করছি সেটা আমার জন্য করছি এবং দেশের জন্য করছি, আমার যাতে 10টা মানুষের উপকার হয় তার কথা ভেবে আমি আমার নিজের পড়াশোনা, নিজের কাজ, নিজের বোঝা, নিজের পড়া যদি আমরা দেশের কাজের কথা ভেবে করি, তাহলে কিন্তু নিজের কাজটা যদি নিজের কাজ ভালো করে করি, অটোমেটিকলি ওটা দেশের কাজে লাগবে। আর দেশের কাজের কথা যদি মনে করে করি, অটোমেটিকলি নিজের কাজটাও ভালো হবে। দেশের মানে বাড়ির লোকের কাজ আগে ঠিক করে করতে হবে। বাড়ি আশেপাশে বাড়ির মেম্বারদের, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, তাদেরকে, তাদের যত্ন, তাদের ভালোবাসা, তাদের শ্রদ্ধা আপনাদের খুবই খুবই কাম্য। এবং যখনই আপনি এগুলো করবেন, অটোমেটিক্যালি আপনার টিম ওয়ার্ক তৈরি হয়ে যাবে, আপনি টিম ম্যানেজমেন্ট করতে পারবেন, আপনি ক্যাপ্টেন হয়ে যাবেন। আপনি একটা সময় দেখবেন আপনাকে ছাড়া বাড়িটা চলছে না, সোসাইটি চলছে না। সো
দ্যাট ইজ দ্য কমিউনিকেশন। এই আর্টিস্টিক কমিউনিকেশন দেখুন, আজকে একটা মন্ত্রী কত মানুষকে একসাথে ধরে রাখে, 2.5-3 লক্ষ 4 লক্ষ মানুষ একই সাথে হচ্ছে। আজকে নরেন্দ্রনাথ মোদী, বা আমি কোনো পার্টি পলিটিক্সের কথা বলছি না, কিন্তু একটা পার্সোনালিটির কথা বলছি। ইন্দিরা গান্ধী ভাষণ দিতেন, প্রণব মুখার্জি ভাষণ দিতেন, সবাই শুনছে মুগ্ধ হয়ে। কি থাকে তার কথার মধ্যে? কথার মধ্যে এটা থাকে যে পাবলিকরা যারা এসছে, যার কথা শুনতে এসছে, তাদের মতন করে উনি প্রেজেন্টেশন দেন। দিনটাকে ভাবেন, সিচুয়েশনটাকে ভাবেন। পুজোর আগে ধরুন একদম পুজো, আজকে পঞ্চমী, নরেন্দ্রনাথ মোদীর যদি বা মমতার যদি একটা ভাষণ বা কোনো একটা মিনিস্টারের ভাষণ যদি পুজোর আগে হয়, আর সেখানে যদি ইকোনমিক্স নিয়ে কথা বলতে থাকে, পলিটিক্স নিয়ে কথা বলতে, তাহলে কি সেই ভাষণটা কেউ শুনবে? অতএব শুনবে না। অতএব এটা নিশ্চিত হয়ে গেল, তার মানে সাইকোলজিক্যাল প্লেন যেটাতে অ্যাডজাস্ট করে না, সেই মন সেই কথা শোনে না। সো এই যে মনটা তৈরি হচ্ছে, সেই মনটা তৈরি হয় কখন? যখন যে কমিউনিকেশনটা হচ্ছে, সেই কমিউনিকেশনটা যখন আমার অন্তরে গিয়ে স্থান পায়, তখন সেই কমিউনিকেশন, আমার মনটা কিন্তু উৎফুল্ল হয়ে ওঠে, আমার মনটা কিন্তু সুন্দর হয়ে ওঠে। আমার এই মনটাই নষ্ট হয়ে যাবে যদি তোমাকে কেউ বা আপনাদেরকে কেউ একটু গালি দিয়ে একটু কটু কথা বলে, দুঃখ হবে। কিন্তু আমার রিকোয়েস্ট সবাইকে, এটা মহারাজরাও বলেন, আপনারা রেগে যাবেন না, রাখবেন না, বরং স্থানটা ত্যাগ করবেন, চলে যাবেন, নিজেকে নষ্ট করবেন না। যদি স্থান না ত্যাগ করতে পারেন, মুখটা বন্ধ রাখবেন। কিছুক্ষণ পর তারা সেই যে আর্টিস্টিক কমিউনিকেশন, বাজে কথা হচ্ছিল, সেটা বন্ধ হয়ে যাবে। অতএব সিচুয়েশন উইল বি আন্ডার কন্ট্রোল। কিন্তু যদি আপনি কোনো কথা বলে ফেলেন ওখানে, ব্যাস, আর দেখতে হবে না। মানে অলরেডি ওটা ম্যাচ বক্স, আপনার কাছে দেশলাইটা আছে, আপনি ঘষে দিলেন, আগুন তো জ্বলবে নিশ্চিত, নিশ্চিত করে। এখন বাড়িতে বাড়িতে এইসব দেখা যায়, সবাই ম্যাচ বক্স হয়ে আছে। কেননা মোবাইলটা হচ্ছে একটা ম্যাচ বক্সের মতন। মোবাইলের জন্য যদি কেউ সময় নষ্ট করে, বা যদি বলা হয় যে চল না একটু ঘুরে আসবি, একটু চলুন না একটু ঘুরে আসি, সময় নেই, অথচ সময় আছে, মোবাইলের পিছনে 1 ঘন্টা ওখানে নষ্ট করে দেবে, হবে না। দ্য ম্যাচ বক্স বেসিক্যালি কি, আমরা সবাই এখন ম্যাচ বক্স হয়ে গেছে, সবাই খুব টক্সিক। কেন টক্সিক? বিকজ আমরা প্রপারলি নেচারকে দেখি না। একটা প্রকৃতিতে আমরা এই যে চোখ দিয়ে দেখছি, প্রকৃতিতে একটা পাখি, একটা পশু, একটা মানুষ, সুন্দর মানুষ, একটা ফুল, আমরা জাস্ট দেখি। সত্যি করে যদি একটা পশুকে দেখেন, তার এক্সপ্রেশন দেখলে, একটা ফুলকে দেখেন, তার এক্সপ্রেশন, তার ওই সৌন্দর্যতা দেখে আপনি অটোমেটিক্যালি আপনি মুগ্ধ হয়ে যাবেন। আপনি আর অন্য ডিভিয়েশন হবে না, আপনার হতে পারে না। দ্যাট মিনস এই যে কমিউনিকেশন শুধু কি মুখে বলে হচ্ছে, আমরা দেখেও হয়। চোখে চোখে কথা বলে একটা কথা আছে না, এই যে চোখে চোখে কথা বলা, এই একটা হ্যাবিট, যেমন ভালো হ্যাবিট তেমনই বাজে হ্যাবিট। অনেক ক্ষেত্রে দেখা গেছে চোখ দিয়ে এমন ইশারা হলো, এক জায়গায় ধ্বংসই হয়ে গেল। তো জেনারেলি এগুলো খুব পরিবারে পরিবারে দেখা যায়। একজন একজনকে পছন্দ না করলে তাকে চোখের ইশারায় সেট করে। প্লিজ যতটা কম করবেন তত ভালো। বলুন, বোঝান, কাউন্সিলিং করুন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। এনিওয়ে, এই যে সত্যতা, এই যে আমাদের লাইফের মধ্যে যে কথাগুলো বলছিলাম, এগুলো সবই সত্যির অঙ্গ। মানে সত্যতা লুকিয়ে আছে এর পেছনে। দ্যাট ইজ ট্রু লজিক। আপনাকে, আপনার যে অ্যাপ্লিকেশন, যদি আপনি একটা সেলসম্যান হন, আপনি আমাকে যতই যেমন করেই হোক তেমন করেই হোক একটা কেক আপনি গুছিয়ে দিলেন, সেই কেকটা
আমি বাড়িতে নিয়ে গিয়ে যখন আমি দেখলাম 550 টাকায় কেক, আর 350 টাকার কেক অনেক বেটার দেন 550 টাকা, আপনার কি আমার উপরে বিশ্বাস হবে? নিশ্চয়ই হবে না। তাহলে আগামীকালই আছে এই সেলস এর উপরে আমারই একটা স্পিচ। দো আই এম নট ইন ফ্রম দ্য সেলস ব্যাকগ্রাউন্ড, কিন্তু আমি দীর্ঘ 15 বছর ব্যবসা করেছি, প্লাস আমি স্টিল কনসালটেন্ট বিভিন্ন ইন্ডাস্ট্রির। সেই জায়গায় দাঁড়িয়ে কালকেই আছে এস্থেটিক্যাল অ্যাপ্লিকেশন অন সেলস, যেখানে আপনার সততার খুব প্রয়োজন। আপনি নিজের জায়গায় যদি মিথ্যে হন, নিজের ভিতরে যদি আপনার সেই সততা না থাকে, আপনি যে প্রোডাক্ট লঞ্চ করতে যাচ্ছেন সেই প্রোডাক্টটা যদি আপনার প্রোডাক্ট আপনি জানেন সেই প্রোডাক্টটার ভিতরে প্রবলেম আছে, সেই প্রোডাক্টটা যদি আপনি বেচে দেন বা বেচেন, সেল করেন, কাস্টমার কিন্তু স্যাটিসফাই হবে না। আর সেই মুহূর্তে আপনি জানেন, আপনি জানতেও পারবেন না, আপনি অন্তত 1 বছর পিছিয়ে গেলেন বিজনেস থেকে। আপনি নিশ্চিন্তে দেখুন, দেখুন কোনো প্রোডাক্ট কথা বলতে জানে না, বেচা কেনা কথা বলতে জানে না, কথা বলে আমি বেচে দিই, কিন্তু এর পেছনে সব জায়গায় ঈশ্বর আছে। রাজেন্দ্র বাবু, আপনি যদি একটুখানি একটা জায়গায় বসেন তাহলে ভালো হয়। আসলে একটু মুভ করলে না স্ক্রিনটা একটু সরছে। আপনি আছেন স্ক্রিনে, আমার খুব ভালো লাগছে, কাউকে তো দেখা যাচ্ছে না। এনিওয়ে, ঠিক আছে। সো এই যে মানে এই যে ট্রানজিশনটা হচ্ছে, আমরা 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 কি বলছিলাম, ট্রুলজি, আমাদের যে বিজনেসের যে আমাদের যে কমিটমেন্ট, আমরা যে কমিট করে যে জিনিসটা প্রোডাক্টটা বিক্রি করছি বা কাউকে বলছি, কমিটেড যখন যে কোনো বিষয়ে, আমি যদি খুব মানে এই সত্যবাদিতাটাকে জোর দিই না, আপনি জানবেনই না আপনার ব্র্যান্ড ভ্যালু তৈরি হয়ে গেছে। আপনাকে প্রোডাক্ট বেচতে হবে না, আপনি নিজেকে বেচে দেবেন। দ্যাট মিনস আগে মানুষকে কিনতে হয়, আগে মানুষের উপরে আপনার সেই সত্যতা এবং সেই ইয়েটাকে প্রতিষ্ঠিত করতে হয়, তবে না আপনি গিয়ে কাউকে বলবেন যে আপনি এই প্রোডাক্টটা নিন, তবে না সে আপনার কথা শুনবে। সো এটা তো সেলসের ক্ষেত্রে হলো। আমি যদি একটা স্টুডেন্টের ক্ষেত্রেই বলি, আমি একটা ছাত্রছাত্রীর কথা বলছি, আমি একটা ইয়ের মানে একটা ছবি আঁকছি বা কোনো একটা লেখা লিখছি, আমি যখনই স্টুডেন্ট বা ছাত্রছাত্রী বা কোনো কিছুর উপরে আমি যখন কোনো কমিটমেন্ট রাখবো, আমি চেষ্টা করব আমার সত্যিটা রাখার। দ্যাট মিনস ছাত্ররা যারা শিখছে বা ছাত্ররা যারা শিখছে, যেটা আমি জানি না বলে দেবো জানি না, যেটা আমি জানি সেটা বলবো এটা ভাই আমি জানি। সো আজকের ডেটে এআই এর যুগে, চ্যাট জিপিটির যুগে, আপনার বিশেষ করে আমাদের মতন টিচারদের আর দরকার নেই। কেন দরকার নেই? যারা কিনা আমাদের টিচারদের আর কোনো প্রয়োজন আছে বলে আগামী দিনে আর মনে হয় প্রয়োজন নেই, কিন্তু প্রয়োজন আছে। টিচার গুরু কি করছেন, ওনারা ওনাদের যে অভিজ্ঞতার যে সঞ্চয় আছে, ওনারা যে অভিজ্ঞতা নিয়ে আসছেন, সেই অভিজ্ঞতাগুলোকে ওনারা ওই আলাদা আলাদা মানুষের অভিজ্ঞতা কিন্তু চ্যাট জিপিটিতে নেই। তার মানে প্রয়োজন আছে, ভাবটাকে বোঝানোর জন্য প্রয়োজন আছে। আপনি একটা লেখা পড়লেন, সেটা পড়ে বোঝানোর মতন, দ্যাট মিনস দেয়ার ইজ এ ট্রুলজি ইন প্রফেশন ইন অল রেসপেক্ট। একটা ডাক্তার অপারেশন করলো, ভিতরে কাঁচিই থেকে গেল। একটা ডাক্তার অপারেশন করেছে, ভিতরে একটা সুতো থেকে গেছে বা একটা চুল থেকে গেছে। এই যে এত বড় কর্মকাণ্ড হচ্ছে বা কর্মকাণ্ড হয়, দিস ইজ রিয়েলি, আমি তো ডাক্তারদেরকে সশ্রদ্ধ প্রণাম করি, তারা ঈশ্বরের মতন।
এনারা কি করেন? মেডিকেল ক্রাফট। আজকে দেখুন তারা কতটা পেশেন্স রেখে কাজ করছে, কতটা নিটলি কাজ করছে, বলে দিচ্ছে এখন, কেন আর উপায় নেই। আপনারা জানেন রোবোটিক সার্জারি চলে এসছে। কোনো পেশেন্টের কোনো কিছু হলে আজকে ডাক্তারদের অবস্থাও খারাপ হয়। দ্যাট ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ এস্থেটিক্স। দ্যাট মিনস এই যে অ্যাপ্লিকেশনটা হলো, এই যে রোবোটিক চলে এলো, সেখানে ডাক্তারদের প্রেশার বেড়ে গেল। ডাক্তাররা অনেক কনসাসলি এখন অপারেশন করেন। এই যে অপারেশন করতে গিয়ে যে আমরা যে টেরিটরি পেরিফেরির ভিতর দিয়ে আমরা যাই, প্রত্যেকটা জায়গা খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট হচ্ছে ম্যান পাওয়ার, যে ওই ওটিতে যারা যারা আছেন, মানে সিনিয়র ডাক্তার, জুনিয়র ডাক্তার এবং তার টিম মেম্বার এবং তার পুরো সেটিং, অ্যাপারেটাস, অ্যাক্সেসরিজ, সেগুলোকে প্রপারলি ডিজাইন করা, প্ল্যানিং করা, দ্যাট ইজ artistic communication, and there is a truology of your business and the profession. আমরা জেনারেলি আমরা বলে থাকি যে যখনই আমরা কোনো কিছু করতে যাই, আমরা সবসময় কি করি, আমরা এই যে সেশনটা চলছে, এই সেশনটার মধ্যে কিন্তু একটা সাইকোলজিক্যাল ইনভলভমেন্ট আছে। এই সাইকোলজিক্যাল ইনভলভমেন্টটা কি করে তৈরি হলো? আমি এইটুকুনি কথা বলার ভিতর দিয়ে আপনাদেরকে আমি হিপনোটাইজ করে ফেলেছি। বাড়িতে এটা খুব হয়। কিভাবে হয়? আমরা হিপনোটাইজ করি সেলসের ক্ষেত্রে হচ্ছে, আমরা হিপনোটাইজ করছি মোবাইলের ক্ষেত্রে হচ্ছে। আমরা হিপনোটাইজ, আমাদেরকে ইউজ করে দিচ্ছি গুগল, আমরা ঘন্টার পর ঘন্টা তাদেরকে সেকেন্ডে বিজনেস দিই, অথচ নিজের পকেটে একটা টাকাও ঢোকে না। কেন? আমরা হিপনোটাইজ। এই হিপনোটিজম আজকের ডেটে ভীষণভাবে ঢুকে গেছে। দিস ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ অ্যাস্থেটিক্স। আপনার যে গুণ, সেই গুণটাকে আমি কি করে আমি আমার নিজের মধ্যে, নিজের কন্ট্রোলের মধ্যে নিয়ে আসব, আপনাকে আমি আমার স্ক্রিন থেকে সরতে দেব না, দ্যাট ইজ হিপনোটিজম। এই যে আপনার ভিতরে আমি ঢুকে গেলাম, আপনাকে আমি স্ক্রিন থেকে সরতে দিলাম না, এটাই আজকের মোবাইলের ফিলসফি। দ্যাট মিনস মাঝে মাঝে আপনারা অনেক ভালো ভালো মানুষের কথা শুনতে পাবেন। ট্রোল করলে এই স্ক্রিন, আপনি যখনই ওটাকে স্ক্রোল করবেন দেখবেন, আর কিছু কিছু ক্ষেত্রে দেখবেন বিচ্ছিরি অসভ্য সব জিনিসপত্র রয়েছে, দুটোই রয়েছে। এর কারণটা হচ্ছে আপনি কোনটা দেখছেন, এত কোটি কোটি মানুষের কাছে সব মেসেজ যাচ্ছে, কোনটা থেকে অ্যাট্রাক্ট হচ্ছে গুগল জেনে যাচ্ছে যে এই সাইটটা বেশি দেখে, তো আপনার কাছে ওইগুলোই মেটেরিয়ালগুলো আসবে। এটা অটো সিস্টেম, দিস ইজ অটো। আমরা তাহলে কি করছি? আমি অলরেডি আমাকে না জানতে হিপনোটাইজ করে দেওয়া হয়েছে। আমি দেখবেন এই ভালোবাসার ক্ষেত্রে বেশি হয়, ছেলে মেয়ে ক্ষেত্রে বেশি হয়, সবাই হিপনোটাইজ হয়ে যায়। ফেসবুক দেখে কি করে হিপনোটাইজ হয়ে যায়, ফেসবুক দেখে কি করে বিয়ে করে মানুষ আমি জানি না, আমার সেই ধারণা নেই। কেননা এই যে বিয়ে থাওয়া যা কিছু হচ্ছে, অনেকের ক্ষেত্রে হয়তো, সরি কিছু মনে করবেন না, অনেকেরই হয়তো হয়েছে বা হবে, কিন্তু খুব সাবধান, বিকজ ফেসবুক হচ্ছে হিপনোটাইজের সবচেয়ে বড় একটা স্ক্রিন। আপনি হিপনোটাইজ, আপনি অবভিয়াসলি হিপনোটাইজ, না হলে আপনি ফেসবুক স্ক্রোল করবেনই না। বলবেন না স্যার অনেক ভালো ভালো জিনিস আছে, তাহলে আপনি কি করে প্রেমে পড়লেন ওই ছেলেটা বা মেয়েটার? বিকজ আপনি হিপনোটাইজ, কোথাও না কোথাও গুগল আপনাকে পারচেস করে নিয়েছে। আপনি কিছুতেই, আপনি বলুন দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে প্রত্যেকটা মানুষ 2 ঘন্টা মিনিমাম স্ক্রিনে দেয়। এটা আমি মানে অবজার্ভ করেছি, এবং আপনি ডেটা খুলে দেখে নিন 2 ঘন্টার বেশি।
এই যে 2 ঘন্টা করে মানুষের জীবন থেকে বেরিয়ে যাচ্ছে, যদি আপনি মানে 70 বছর বাঁচেন, আপনি ভাবুন তো প্রতিদিন যদি 70 ইন্টু 65, এই 2 ঘন্টা ইন্টু 365 দিয়ে একটা গুণ করুন, তারপরে আবার ওটাকে 70-এ গুণ করুন, দেখুন আপনি মোবাইলের পিছনে কত দিয়ে দিলেন। আজকের বাচ্চাদের অবস্থা তাই হবে। এবারে এদের যতদিন যাবে তত বাড়তে থাকবে। দ্যাট মিনস হিপনোটাইজ। দিস ইজ আ এস্থেটিক্যাল অ্যাপ্লিকেশন। কিসের অ্যাপ্লিকেশন? কানের অ্যাপ্লিকেশন, চোখের অ্যাপ্লিকেশন, বোঝার অ্যাপ্লিকেশন। হিপনোটাইজ। আমি কিন্তু একবারের জন্যও এখানে আপনি মানে এই পঞ্চ ইন্দ্রিয় থেকে সরিনি, কেননা পঞ্চ ইন্দ্রিয় হচ্ছে আমাদের যত যন্ত্রণার কারণ। এটা যেমন আমাদেরকে লিভিং করে, এটাকে আমাদেরকে আবার নন লিভিং কন্ডিশনেও ফেলে দেয়। সো এই যে হিপনোটিজম, এই হিপনোটাইজ, এটা দয়া করে দেখবেন যেন আপনাদেরকে কেউ হিপনোটাইজ না করে দেয়। তাহলে যেটা হবে, আপনি আপনার নিজের যে ফোকাস আছে সেখান থেকে সরে যাবেন। অ্যাটলিস্ট কনসাস তো থাকুন। আপনি মোবাইলটাকে বন্ধ করে নিজের কাজটা তো করুন। এই যে আমি কন্টিনিউয়াস এই কথা বলি। সেদিনকে একটা মেয়ে আমার কাছে এসে বলছে, স্যার কিছুতে মনে থাকছে না। আমি একটা পেপার পড়াই, টেগর স্টাডিজ পেপার, টেগর ফিলসফির পেপার। সেই পেপারটাতে প্রচুর ওনার জীবনী যেটা আছে সেইখানে প্রচুর সাল দেওয়া আছে, ইয়ার দেওয়া আছে। এই ইয়ারের সাথে সাথে ঘটনাগুলো লেখা আছে। কিছুতেই তার মনে পড়ছে না। সেই মেয়েটি বাংলাদেশ। আমি বলছি, তোমার কেন মনে থাকছে না জানো? সারাদিনে তুমি কতক্ষণ মোবাইলে তাকাও? মোবাইল তোমাকে অনেক ডেটা তোমার ভিতরে ঢুকিয়ে দিয়েছে, যে জিনিসগুলো তুমি সারাদিন মানে চিন্তা করতে থাকো। তুমি মোবাইলটাকে এই বইটা পড়ার আগে 2 ঘন্টা আগে বন্ধ করে দেবে, নিয়ে 4-5টা করে লাইন পড়বে, লিখবে, আবার পড়বে ওই 4-5টা লাইন। এতটুকুনি মেডিটেশন যদি তোমার ভিতরে তৈরি না হয়, তুমি ফেল করবে, কেন তুমি পারবে না লিখতে। অতএব আমাদের, আপনারা মানে জানেন কিনা জানি না, অনেকেই হয়তো জানেন যে মোবাইল থেকে কোনো কাজের ভিতরে ঢোকা, আবার কোনো কাজ থেকে মোবাইলের ভিতরে ঢোকা, কোনো কাজ থেকে মোবাইলের ভিতরে ঢোকাটা খুব সহজ, কিন্তু মোবাইল থেকে কোনো কাজের ভিতরে ঢোকাটা খুব কঠিন। আমি এই এস্থেটিক্যাল অ্যাপ্লিকেশনের ইয়েটাতে, ক্লাসটাতে বলেছি, মিনিমাম 12 থেকে 15 মিনিট চলে যায় সময় ট্রানজিট করতে। তাহলে আপনি যতবার স্ক্রিনে যাবেন, ততবার আপনি ইনটু 12 মিনিট হিসেব করে নিন। দ্যাট মিনস হিপনোটিজম খুব বাজে জিনিস। আপনি কিছুতে নিজেদেরকে রক্ষা করতে পারবেন না। অতএব এই হিপনোটিজম থেকে আজকে গোটা পৃথিবী চলছে হিপনোটিজমের, মানে একদম এই যুদ্ধ লাগছে হিপনোটিজমের উপরে। ওরা কেউ না কেউ কোনো না কিছু দিয়ে আমাদেরকে হিপনোটাইজ করে রেখেছে। আমি যদি তার এগেনস্টে যাই, সেই যুদ্ধ ঘোষণা করে দিচ্ছে। দ্যাট মিনস আমি অভ্যস্ত হয়ে গেছি। অতএব নিজে পায়ে দাঁড়ানো মানে নিজে পায়েই দাঁড়ানো। কেউ যেন আপনার ওই কনসাসনেস থেকে না সরাতে পারে। এই যে কনসেপ্ট, এই যে আমাদের যে অনুভব, আমাদের যে ভাব, এটা যদি কারোর দ্বারা কন্ট্রোল হয়, তাহলে আপনার গ্রোথ কম হবেই হবে। সেই বিজনেস হোক, পরিবারে শান্তি হোক। আজকে পরিবারে কেন এত ঝগড়াঝাটি, কেন আজকে এত অশান্তি, কেন জানেন? আমরা ভাবি ও কেন আমার দ্বারা, বাড়িতে কেউ কিন্তু হিপনোটাইজ হচ্ছে না, আবার বাচ্চারা বেশি করে হিপনোটাইজ হয়ে যায়। কেননা বাচ্চারা খুব সুবিধা, কেননা উপায় নেই, মা বাবার কাছে আমাদেরকে থেকে খেয়ে পড়াশোনা করতে হবে। এটা করবি না কিন্তু,
তাহলে কিন্তু তোর টাকা পয়সা বন্ধ করে দেবো, এই করে দেবো, তোর খাওয়া দাওয়া বন্ধ। হিপনোটিজম। তাকে ভালো করে বোঝানোটার কাজ নয়, উল্টোটা করে দিলাম। সে কি হবে, যেদিন সুযোগ পাবে, যেদিন হিপনোটিজমের বাইরে থেকে বেরোবে, সেদিন ও দেখিয়ে দেবে কাকে বলে, কাকে বলে মৃণাল সরকার আর কাকে বলে কি, সেদিনকে ও বোঝাবে। কেন? সে এতদিন পর্যন্ত তার উপরে রুল হয়েছে। অতএব এই বাড়িতে, প্রত্যেক বাড়িতে অশান্তির দেখবেন, হাজব্যান্ড ওয়াইফ কেউ কাউকে হিপনোটাইজ করতে পারছে না, বিকজ সে নিজের জায়গাতে দাঁড়িয়ে আছে। হিপনোটিজম তার প্লাস পয়েন্ট আছে, তার মাইনাস পয়েন্ট আছে। প্লাস পয়েন্ট কি? ভালো সেল, উইথ দ্য অনেস্টি যদি আপনি সেল করতে পারেন, তার থেকে আপনার কিছু নেই। প্রোডাক্ট সেল করতে হবে না, মানুষকে সেল করে দিন, আপনি নিজেকে বিক্রি করে দিন মানুষের কাছে, অটোমেটিক্যালি আপনার প্রোডাক্ট বিক্রি হয়ে যাবে। এনিওয়ে, এই যে এতগুলো যে কথা বললাম, এত জিনিস যে আমি আলোচনা করলাম, কটা বাজলো, এইগুলো পুরোটা কিন্তু ইট ইজ আন্ডার অ্যাপ্রিসিয়েশন। কাউকে ভালো করে ভালো বলছি, কাউকে খারাপ বলছি, কি করছিস, পুরোটা অ্যাপ্রিসিয়েশনের উপরে দাঁড়িয়েছে। তার মানে এস্থেটিকের বড় একটা পার্ট হচ্ছে অ্যাপ্রিসিয়েশন। জেনারেলি কিন্তু আমি অ্যাপ্রিসিয়েশন নিয়েই কথা বলছিলাম, এক্সকিউজ মি। জেনারেলি কিন্তু এই অ্যাপ্রিসিয়েশন নিয়ে আমরা কেউ কথাই বলি না, ভাবি না। কেন ভাবি না? আমি যদি অ্যাপ্রিসিয়েট করি, তাহলে সে যদি বড় হয়ে যায়, আমি যদি অ্যাপ্রিসিয়েট করি, সে যদি একটু বেশি কিছু পেয়ে যায়, আমি যদি অ্যাপ্রিসিয়েট করি, সে যদি একটুখানি অন্যরকম হয়ে যায়, তার পেপারে টেপারে নাম বেরিয়ে যায়, এর জন্য অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। আমি একটা বিশেষ এক্সিবিশনের কথা বলছি, কিছুদিন আগেই হয়ে গেছে বিড়লাতে, আমি নামটা এখানে বলছি না। আজকেই সেই আর্টিস্টের সঙ্গে কথা হচ্ছিল, যে আমি বললাম, ভাই তোমাদের তো কোনো আর্টিকেলস দেখতে পেলাম না, এত ভালো একটা এক্সিবিশন হলো, সবাই 40-50 বছরের ছবি আঁকা সব আর্টিস্টরা এক্সিবিট করেছে, খুব পিওর ফর্ম ছিল। আমি ওই এক্সিবিশনটা দেখতে গিয়েছিলাম, আমি ভেবেছিলাম কোনো রিভিউ নিশ্চয়ই পেপার টেপারে ম্যাগাজিন ট্যাগাজিনে পাবো। তো ওই বন্ধু ফোন করেছিলেন, আমি বললাম কেন তোমাদের একটাও আর্টিকেল বেরোলো না? বললো না, আর বলো না। আমি বললাম কেন বেরোলো না? কেন? যার উপরে দায়িত্ব দেওয়া হয়েছিল, সে ইনফিওর কমপ্লেক্সিটিতে কোনো আর্ট ক্রিটিককে ডাকেনি। ওখানে 10 জনের ছবি ছিল, বাই চান্স যদি তার ছবি নিয়ে কোনো কথা না লিখে যদি অন্যের সম্বন্ধে লিখে দেয়, তাহলে তো মুশকিল। এই যে বেসিক যে কনসেপ্ট, তার মানে এত একটা ভ্যালুড শো চলে গেল। একটা শো তৈরি করতে 6 মাস 1 বছর সময় লাগে আর্টিস্টরা কাজ করতে, সেই শোটা একটা ভুলের জন্যে সে কোনো দাগ কেটে যেতে পারলো না পৃথিবীর বুকে। আমি খুব লজ্জিত এবং খুব দুঃখিত। আমি বললাম ওদেরকে, আমাদের থেকেও সিনিয়র ওনারা, আমি বললাম এটা কি করে হলো, এত বড় ব্লান্ডার কি করে করলে তোমরা সবাই, তোমরা খুব লিটারেট, অল ইন্ডিয়া বেসিসে ছিল এটা। দ্যাট ইজ দ্য থিংস। অ্যাপ্রিসিয়েশন করতে জানতে হবে। যে ভালো কাজ করে তাকে ভালো বলতে হবে, যে খারাপ কাজ করে তাকে ভালো হবার জন্য বলতে হবে। তার মানে সে ওটা প্লাস করবে, এ নিজে প্লাস করবে। এই জন্যে আজকে প্রত্যেকটা জেলের উপরে সংশোধনাগার করা হয়েছে, যাতে সংশোধন করা যায় তাদেরকে। তাহলে তো তাদেরকে কেটে ফাঁসি দিয়ে এসব করে করা যেত, কিন্তু ইন্ডিয়ান ফিলসফিতে তা বলে না।
আমাদের যে সার্ক আছে, সার্ক কমিটি আছে, আপনারা জানেন ভারতবর্ষের আশপাশে যে 7-8টা দেশ আছে তাদেরকে নিয়ে সার্ক যে কমিটি আছে, তাদের নিজস্ব কমন কতগুলো রুল আছে। এই রুলগুলো যদি পড়েন তাহলে দেখবেন ওই রুলগুলোর মধ্যে 3-4টে রুলের উপরে ইন্ডিয়া সাইন করেনি। ওখানে অন্তত 20-25টা রুল আছে, যে রুলগুলো কমন রুল, তোমার দেশকে সেটা মানতে হবে। ইন্ডিয়া ওইটাতে সাইন করতে পারেনি। কোনটাতে পারেনি? আমরা সবাই দেখছি, অপরাধীদেরকে জেলের মধ্যে রাখা হয়, সংশোধন করার জন্য তাদেরকে ফাঁসি দেওয়া হয় না বা তাদেরকে খুব প্রহার করা হয় না। দিস ইজ ইন্ডিয়ান এথিক্সের বাইরে। দ্যাট মিনস এই যে অ্যাপ্রিসিয়েশন হচ্ছে, একটা মানুষ একটা বলছে কি কোনো কাজটা খারাপ, মানুষটা খারাপ নয়। দিস ইজ দ্য ফিলসফি, দিস ইজ দ্য ইন্ডিয়ান ফিলসফি। এটার উপরে বেস করে কিন্তু আমাদের রুলস, আমাদের আইন কানুন সব তৈরি হয়েছে। এই জন্য সার্ক ওটাতে অ্যাপ্লাই করতে করেনি, সাইন করতে পারেনি, যার জন্য আমাদের কাছে ও বাইরের থেকে যুদ্ধ করেও যদি কেউ আমাদের এখানে চলে আসে তাদেরকে আমরা মারি না, আর আমাদেরও কেউ যদি বাইরে চলে যায় তাদেরকে ওরা মারতে সাহস পায় না। কেননা ইন্ডিয়ান ফিলসফি অ্যান্ড সাইকোলজির বাইরে আছে ওটা। যদি আজকে কাউকে মেরে দেওয়া হয়, আপনারা জানেন সবাইকে ফেরত দিয়েছে পাকিস্তান, এই কারণে ফেরত দিয়েছে। যদি একজনেরও কোনো ক্ষতি করে দেয় তাহলে ইন্ডিয়া যুদ্ধ লাগিয়ে দেবে। কেননা ওইটাতে ওরা সাইন করেনি, ওরা বিলিভ করে না যে একটা মানুষ খারাপ, বলে কাজটা খারাপ। অতএব অ্যাপ্রিসিয়েশন ইজ মাস্ট মাস্ট মাস্ট। অ্যাপ্রিসিয়েশনের জন্যে আপনি একটা প্রোডাক্ট কিনছেন এই অ্যাপ্রিসিয়েশনের উপর বেস করে, আপনি একটা প্রোডাক্টকে অ্যানালিসিস করছেন অ্যাপ্রিসিয়েশনের উপর বেস করে, আপনি একটা প্রোডাক্টকে ভালোবাসছেন অ্যাপ্রিসিয়েশনের। আজকে মোবাইল, আমরা এত মোবাইল ইউজ করছি, আমাদের শান্তি আর হচ্ছে না, অ্যাপ্রিসিয়েশন। আর দুদিন পরে মোবাইল বলে এই বস্তুটা থাকবে না, আপনি হাত নাড়াবেন আপনার সব কাজ হবে, ওয়েবে থাকবে সবকিছু, একটা স্ক্রিন চলে আসবে আপনার সামনে। দ্যাট ইজ দ্য ডেভেলপমেন্ট। কিন্তু ইট ইজ বেসড অন দ্য সাইকোলজি অ্যান্ড বেসড অন ইয়োর বিহেভিয়ারাল প্যাটার্ন। আপনি কতগুলো মোবাইল একসাথে বইবেন কি বইবেন না, এগুলো দ্যাট ডিপেন্ডস অন দ্য অ্যাপ্রিসিয়েশন অফ ইয়োর লাইফস্টাইল। একটা লাইফস্টাইলের যে অ্যাপ্রিসিয়েশন হবে, আমরা যে আজকে যে বসে আছি এই স্ক্রিনের উপরে, this is appreciation of the web page and website and this technology. এইটা আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে জানতে হবে যে আজকে এতগুলো মানুষ বিভিন্ন জায়গা থেকে বসে আছেন, আর আমি আমার বাড়ির থেকে, এটা একটা আমি যেখানে বসে আছি, দিস ইজ এ রাজবাড়ি, শ্রীরামপুরের অনেক ঐতিহাসিক জায়গা আছে, তার মধ্যে এইটা একটা জায়গা। আমি খুব সৌভাগ্যবান, ওনারা আমাকে জায়গা দিয়েছেন, এখানে থেকেই আমি সেমিনার করি, এখান থেকেই আমি এখানেও ক্লাস নিই, এখানে ভ্যালু ওরিয়েন্টেশনের ক্লাস হয়, গঙ্গাধরে বিবেকানন্দ নিধি, আপনারা সবাই ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন, ওই বাড়িটা থেকেই আমি এখানে ক্লাসগুলো করি। দিস ইজ অ্যাপ্রিসিয়েশন। এই বাড়িটাতে একটা আশ্রম আছে, এই বাড়িটাতে একটা আছে, আপনার আমাদের সেমিনার হল আছে, যেখান থেকে আমরা এই সেমিনার। প্রসেনজিৎ বাবু, আপনার মাইকটা অফ করলে ভালো হয়। তো দ্যাট ইজ দ্য থিংস, দিস ইজ অ্যাপ্রিসিয়েশন। আপনাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, আপনাকে বুঝতে হবে অ্যাপ্রিসিয়েশনের ভিতর দিয়ে আমি কি ভ্যালু আপনার লাইফে অ্যাড হয়ে যাচ্ছে, আর আপনি কিভাবে একটা মানুষকে বা কোনো একটা প্রোডাক্টকে
আপনি কোন উচ্চতা দিচ্ছেন, দ্যাট ইজ দ্য থিংস। আপনার অ্যাপ্রিসিয়েশন যদি আপনি না জানেন লাইফে, আপনি জানুন 50% আপনার কাজ হবে না। আপনি নিশ্চিন্তে থাকুন, 50 আপনি প্রচুর স্ট্রাগল করতে হবে, কিন্তু আপনি অ্যাপ্রিসিয়েট করতে শিখুন, কুল থাকতে শিখুন, কাম থাকতে শিখুন, খুব সুন্দর করে কমিউনিকেট করতে শিখুন, সত্যতা রেখে কথা বলতে শিখুন, আপনার কাজে সত্যতা রাখুন, আপনার ভিতরে যে ওই মানে অ্যাট্রাক্টলজি ওই ব্যাপারটা আছে, ওটা অটোমেটিকলি মানুষকে অ্যাট্রাক্ট করবে। আপনার কোনো কাজে আটকাবে না, আপনি দেখবেন 90% কাজ গড়িয়ে গড়িয়ে হয়ে যাচ্ছে, 50% কাজ অটোমেটিক্যালি বাদ বাকিটুকুনি একটুখানি পরিশ্রম করবেন হয়ে যাবে। দ্যাট মিনস দিস ইজ দ্য ভ্যালু অফ অ্যাস্থেটিক্স। এই যে অ্যাপ্লিকেশন, আমার সময় পেরিয়ে গিয়ে প্রায় 10 মিনিট হয়ে গেছে, আমার কাছে 1 ঘন্টাই টাইম ছিল, কিন্তু আমরা দেখুন কিভাবে এই 1 ঘন্টা পেরিয়ে গেছে, আমাদের কাছে মনেই হলো না 1 ঘন্টা কখন পেরিয়ে গেছে। দিস ইজ দ্য রিলেশন। এটা বলে আমি শেষ করব, তারপরে কোশ্চেন নেব, একটু আমার সম্বন্ধে বলবো। দিস ইজ দ্য রিলেশন অফ লিভিং থিংস অ্যান্ড নন লিভিং থিংস। কি এই যে আমরা বলি লিভিং অ্যান্ড নন লিভিং থিংস, আমরা নন লিভিং থিংসকে ঠিক কেউ মেনটেনই করি না। দিস ইজ অ্যাপ্রিসিয়েশন। এই যে সিস্টেমটা থেকে আমি কথা বলছি, দিস ইজ নন লিভিং বাট ইট ইজ নাও ইজ লিভিং। আমাকে কি করতে হবে, আমি একজন লিভিং পার্সন, হাউ ইউ হ্যান্ডেল দিস কম্পিউটার, হাউ উইল হ্যান্ডেল দ্য ল্যাপটপ, ফোন, হাউ উইল হ্যান্ডেল দ্য সিস্টেম অ্যান্ড আমাদের যে নন লিভিং যে পরিবেশ তৈরি হয়ে রয়েছে, শুধু গাছপালাগুলো লিভিং, কিন্তু আমরা যথেচ্ছভাবে কেটে দিচ্ছি, যথেচ্ছভাবে যা ব্যবহার করছি। একটা প্লিজ নন লিভিং থিংসকে যদি আমরা সুন্দর করে হ্যান্ডেল করতে পারি, আপনার বেঁচে থাকার সার্থকতা আছে, আর না হলে কিন্তু নেই। দ্যাট মিনস ইউ শুড অ্যাপ্রিসিয়েট অ্যান্ড অ্যাপ্রিসিয়েট অ্যান্ড অ্যাপ্রিসিয়েট ইন অল রেসপেক্ট থ্রু আউট দ্য লাইফ, ইন থ্রু আউট দ্য মিনস আপনাদের যে 5 অর্গানস আছে, এটাকে অ্যাপ্রিসিয়েশন করতে শিখুন, তার ভ্যালুটাকে বুঝতে শিখুন। অটোমেটিক্যালি দেখবেন যে আপনারা নিজেদের অনেক প্রবলেম নিজেরাই সলভ করে দিতে পারবেন। তার মানে ওয়াই, হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ, কি করছি, কেন করছি, কোথায় এটা অ্যাপ্লিকেশন হবে, কিভাবে হবে, আপনারা তার সব উত্তর পাবেন। আমি এই বলে আমি আজকের বক্তব্য শেষ করছি। যদি কেউ কোনো কথা জিজ্ঞাসা করেন, আমি প্রশ্ন যদি থাকে। নমস্কার স্যার, আমি বিশ্বজিৎ রায় জলপাইগুড়ি থেকে বলছি। হ্যাঁ নমস্কার, হ্যাঁ বলুন। স্যার বললাম এই আজকে ওয়েবিনারের স্ক্রিনে আপনাকে আমি দেখতে পাচ্ছি না। স্যার আমি বিশ্বজিৎ রায় জলপাইগুড়ি থেকে বলছি। জলপাইগুড়ি? হ্যাঁ হ্যাঁ জলপাইগুড়ি। হ্যাঁ বলুন। মানে আজকে আপনি এত সুন্দর একটা নতুন টপিকের উপর বললেন, দৈনন্দিন জীবনের যা আমাদের জানাই ছিল না। তো এই অসাধারণ ওয়েবিনারটা আমরা রেকর্ড কি পেতে পারি? এইটা তো আমার কাজ নয়, মানে এইটা আপনি ডাইরেক্ট ওই মহারাজদের সঙ্গে ওইখানে দেখুন, কিছু নিশ্চয়ই লিঙ্ক নাম্বার বা নাম্বার কিছু আছে, ওনাদের সঙ্গে কথা বললে পেতে পারেন। আমি তো অবশ্যই রেকর্ডিং আপলোড হবে, একটু ধৈর্য ধরুন। হ্যাঁ, আমরা একটু এডিট করে তারপর রেকর্ডিং আপলোড করব। আর আরো যদি বিস্তারিত, এইটা একটা ছোট আমাদের ডেমনস্ট্রেশন দিলেন স্যার, বিস্তারিত জানতে গেলে তাহলে আমাদের কোর্সটিতে যুক্ত হতে পারেন আপনারা। খুবই স্বল্প মূল্যের কোর্স এটি। আমি ফোন নাম্বার দিয়ে দিয়েছি, যার সাথে কথা বলবেন আপনারা কোর্সটিতে যুক্ত হতে গেলে। অলরেডি ফার্স্ট ব্যাচ চলছে, সেকেন্ড ব্যাচ শুরু হবে আমাদের মার্চ বা এপ্রিল নাগাদ। স্যার ফিসটা কত স্যার? ফিসটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না, আমি দেখে বলতে হবে। এটা বোধহয় ওই 3,500 সামথিং কিছু হবে, ইনক্লুডিং জিএসটি। হ্যাঁ মহারাজ, ওটা 3,500ই আছে। হ্যাঁ হ্যাঁ, এবারে বাড়ানো হয়নি, ওটাই আছে। না ওটাই আছে, আমি দেখছি। এবং পরবর্তীকালে আমরা অ্যাডভান্স কোর্সেরও পরিকল্পনা করছি,
এটা বেসিক কোর্স চলছে, বেসিক লেভেলে। আপনাদের ভালো লেগেছে সবার? আমি তো কিছু বুঝতে পারছি না, একজন বললেন। একজন কমেন্ট করেছে, আমি সেই কমেন্টটা তুলে ধরছি। আচ্ছা বলুন। একটু নেগেটিভ কমেন্ট বলে আমার মনে হলো। যাই হোক, ওনার বক্তব্য রেখেছেন, আমরা অবশ্যই সবার বক্তব্য কি। স্যার একটা কোয়েশ্চেন। এক মিনিট। কে সৌনক বলছেন? সান্যাল বলে একজন প্রশ্ন করেছেন, মানে লিখেছেন গ্রুপে আমাদের চ্যাট বক্সে, যে আলোচনার কোনো নির্দিষ্ট অভিমুখ খুঁজে পাচ্ছি না, কিছু মনে করবেন না, নান্দনিকতা বা নন্দন তত্ত্বের কোনো আলোচনা খুঁজে পেলাম না এখনো। তো আমার মতে এই সবটাই, পুরো ব্যাপারটাই যেটা স্যার বলেছেন সেটা নান্দনিকতার মধ্যেই পড়ে, নন্দন তত্ত্বের মধ্যেই পড়ে। আমি যতটুকু বুঝেছি এতদিন স্যারের সঙ্গে আলোচনা করে এই বিষয় নিয়ে, আমিও অভিজ্ঞ ছিলাম না এই ব্যাপারে। আমি নন্দন তত্ত্ব বলতে ওই আঁকাবুকি বুঝতাম আর কি, আমার মতো মূর্খরা। তো না আমি না নিশ্চয়ই আমি সেটা স্যারের সঙ্গে আলোচনা করে বুঝেছি নন্দন তত্ত্বের একটা ভাস্ট একটা ব্যাপার, মানে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রেই এর প্রয়োগ আছে। এবার স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। হ্যাঁ, এটা একটা খুব ভালো প্রশ্ন। অবভিয়াসলি প্রশ্ন হতেই পারে এরকম। এটা দেখুন ম্যাডাম, কি ম্যাডাম না স্যার, আমি স্যার একজন প্রশ্ন করেছেন, একজন স্যার একজন অ্যাকচুয়ালি বলি, আমরা যদি একটুখানি উন্মুক্ত হই, দেখুন পৃথিবী তৈরি হয়েছে কিন্তু মানে অনেক আমি এই নন লিভিং থিংস নিয়ে কথা বলছিলাম। এইগুলোকে অ্যানালিসিস আগে যদি আমরা ঠিক মতন করতে পারি, তবে না আমরা ছবি, তবে না আমরা গান, তবে না আমরা সমুদ্রের সৌন্দর্যতা, আমরা জঙ্গলের সৌন্দর্যতা, পাহাড়ের সৌন্দর্যতা, এইগুলোকে নিয়ে আলোচনা করব। আমরা এই যে এত বড় একটা পৃথিবী আছে, এই সৌন্দর্যতাটাকে যদি আমরা আলোচনা করি, এই যে এর ভিতরে কিছু আছে লিভিং থিংস, কিছু আছে নন লিভিং থিংস, এই সৌন্দর্যতাটাকে আলোচনা, এইটাই আমি বলেছি। একটা পদ্ম ফুলকে কেমন ভাবে দেখতে হবে বা পদ্ম ফুলটা কেমন, দিস ইজ লিভিং। কিন্তু আমরা ওটাকে কিভাবে অ্যানালিসিস করব, কিভাবে পাহাড় নন লিভিং কিন্তু লিভিং, কোথায় লিভিং? আপনি যদি চীন জাপানের যদি ছবি দেখেন, চাইনিজ জাপানিজরা যে মানে পাহাড়কে ঈশ্বর মনে করে, পাহাড়কে ছবিতে কিভাবে তুলে ধরেছে, সেখানে পাহাড় লিভিং। এটাই হচ্ছে এস্থেটিক্স, যে আপনি আপনার ভাবকে যেভাবে প্রকাশ করবেন। এস্থেটিক্সের আমি প্রথমেই বলেছিলাম, একদম যখন শুরু হচ্ছে তখনই বলেছিলাম যে সৌন্দর্য, শিল্প, রুচি এবং অনুভূতি এবং ভাবকে যেভাবে প্রকাশ করে, তার যে ধারা আছে, তার যে কতগুলো মানে পর্যায় আছে, সেই পর্যায়কে নিয়ে স্টাডি করাটাই হচ্ছে নান্দনিকতা। শুধুমাত্র ছবির করব আর অভিনয়ের করব না, শুধুমাত্র আমি করব, কি বলছি, গানের করব, মিউজিকের করব না, হবে না। গানের করলে কথারও করতে হবে, কথার করলে মিউজিকেরও করতে হবে, সবটা নিয়ে গান। এইটা হচ্ছে নান্দনিকতা। আপনাকে নান্দনিকতা বলে আলাদা করে কিছু নেই স্যার। নান্দনিকতা হচ্ছে এই চারটে জিনিসের সংমিশ্রণ। আপনি কোনোটাকে বাদ দিতে পারবেন না। আপনি চোখকেও বাদ দিতে পারবেন না, কানকেও বাদ দিতে পারবেন না, নাককেও বাদ দিতে পারবেন না, মুখকে বাদ দিতে পারবেন না, আপনার স্পর্শকেও বাদ দিতে পারবেন না। আশা করি আপনাকে, যদি আপনি স্ক্রিনে থাকেন তাহলে রিপ্লাই করতে পারেন। আমি তো দেখতে পাচ্ছি না, কিন্তু যাই হোক, এইটা হচ্ছে নান্দনিকতা। আপনি যদি বোঝেন তাহলে আপনি বুঝবেন। আমরা সব সময় কনসাস, আমরা সৌন্দর্যতাকে নিয়েই কাজ করি সবাই। আমরা কোনো অসৌন্দর্যতাকে নিয়ে কাজ করি না এবং সেইগুলোকে আমরা মনে স্থান দিই না। এখানে যারা আছেন স্ক্রিনে বা যারা এই সেশন জয়েন করেছেন, সবাই সৌন্দর্য পিপাসু এবং প্রত্যেকটা মানুষ সৌন্দর্যতাকে নিয়ে ভাবেন। এইটা এই অনুভূতি, এটা আমি আবারও বলছি, চারটে জিনিস নিয়ে নান্দনিকতা: সৌন্দর্যতা, রুচিবোধ এবং শিল্প ও অনুভূতি। এই যে চারটে জিনিস, এই চারটেকে নিয়ে হচ্ছে নান্দনিকতা। আপনি কোনো জিনিসটা বাদ দিতে পারবেন না।
আশা করি বোঝাতে পেরেছি। না হলে যদি কিছু বিস্তারিত হয় স্যার মহারাজদের কাছে আমার নাম্বার আছে, নেবেন। আর ওই ওয়েবসাইটে যে নাম্বার আছে ওখানে দেখবেন। হ্যাঁ, আমার মনে হয় এটা তো বিস্তারিত মানে বিষয়, ফার্স্ট টপিক, যে একটি 1 ঘন্টার ক্লাসে এটা সম্পূর্ণ আলোচনা সম্ভব নয়। স্যার যতটুকু পেরেছেন বলেছেন। তো আপনারা যদি, আবারও বলছি, আমি নাম্বার দিয়ে দিয়েছি চ্যাট বক্সে, যদি কোর্সটি সম্বন্ধে ইন্টারেস্টেড থাকেন তাহলে এই নাম্বারে ফোন করতে পারেন। আর কিছু প্রশ্ন থাকলে কারো করতে পারেন। মহারাজ, আমার একটি কোয়েশ্চেন রয়েছে এবং আমার প্রণাম নেবেন আপনারা দুজনেই। আমি অ্যাকচুয়ালি উনি যিনি স্যার বললেন যে চাইনিজ এবং যে ফরেন ল্যাঙ্গুয়েজেস গুলো রয়েছে বিশ্বভারতীতে, সেখানে টিসিএস বা উইপ্রো এই ধরনের কোম্পানিগুলো আসে। তো সেক্ষেত্রে এখানের এজ লিমিটেশনটা যদি একটু বলেন, যে ওনার যদি জানা থাকে। এবং আর আমার সেকেন্ড কোয়েশ্চেন হলো যে এই কোর্সটি সম্পন্ন করার পর মানে প্রসপেক্ট কি আছে, কারণ এই এস্থেটিক ব্যাপারটা আমার মনে হয় প্রতিটি সাবজেক্ট বা প্রতিটি মানে জিনিসের সাথেই যায়। তো এক্ষেত্রে জব প্রসপেক্টটা মানে মানে কি ধরনের বা আছে কিনা, বা একটু মানে কোর্সটি সম্পূর্ণ করার পর আমরা কি ধরনের মানে কি ধরনের প্রসপেক্টের দিকে এগোতে পারি? খুব ভালো প্রশ্ন। আপনি ম্যাডাম কি করেন? আমি কি একটু দেখতে পারি আপনাকে স্ক্রিনে? হ্যাঁ, আমি এই মুহূর্তে একটু অন্য জায়গায় আচ্ছা, রয়েছি, একটু আপনি অনুষ্ঠান বলুন বাড়িতে। আপনি কি করেন? আমি নিজে একজন টিচার, বাট আমি অনেক ফরেন ল্যাঙ্গুয়েজেস, ধরুন জার্মান অ্যান্ড ফ্রেঞ্চ, আমি 3 ইয়ার্স রামকৃষ্ণ মিশন গোলপার্ক থেকে করেছি। এবং আমি এছাড়াও বিভিন্ন কোর্সেস করেছি, যেমন ধরুন বেদার জুনিয়র আমার কমপ্লিট হয়ে গেছে এবং আমি এখন হায়ার বেদান্ততে আছি। দেন আমি আন্ডারস্ট্যান্ডিং অফ হিউম্যান ইউনিটি বলে ইউনেস্কোর একটি কোর্স 1 বছরের, সেটিও সম্পন্ন করেছি। এছাড়া অটিজম ডিসঅর্ডার বা সাইকোলজি রিলেটেড কোর্সগুলো আমি করেছি। এবং নাও আই এম এ স্টুডেন্ট সাইকোলজি মাস্টার্স, বা আমি যাদবপুর ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছি এর আগে। আপনি এখন Thank কি you. করেন বর্তমানে? এখন আমি টিচার। এখন আপনি টিচার। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম, খুব ভালো। আপনি প্রচুর মানে গুণ, এবং আপনি সত্যি সত্যি খুব এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন। ঢুকেছেন, দেখছেন, শুনছেন, কেননা এটা খুবই প্রয়োজন। একটা ভালো টিচারের এত কিছুর ভিতরে থাকাই উচিত, তবে প্রত্যেকটা জায়গা থেকে নিয়ে তবে স্টুডেন্টরা অনেক সমৃদ্ধ হয়। এনিওয়ে, যেটা মহারাজ আমি বলি তাহলে এইটা ওনার প্রশ্নের উত্তর দিই। সেটা হচ্ছে, দেখুন যে এই যে আমি তো কিছুই বলিনি, এইটুকুনি সময় এত কিছু বলা যায় না। দেখুন, আমরা আর্ট হিস্ট্রি পড়েছি 2500 ঘন্টা। এই আর্ট হিস্ট্রি কিন্তু শুধু ছবি পড়িনি আমরা। আর্ট হিস্ট্রি মধ্যে কিন্তু শুধুমাত্র একটা ছবির নান্দনিকতা নিয়ে আমরা আলোচনা করিনি। ছবি কিন্তু কখনো শুধুমাত্র একটা ছবি হয় না। ছবি কি হয়, আমরা যদি এটা একটা বিশদ আলোচনা ছোট্ট মধ্যে যদি বলি, ছবি হচ্ছে একটা মানুষের জীবন। ছবি যে আঁকে, কবিতা যে লেখে, গল্প যে লেখে, একটা যে গান গায়, সে কিন্তু সেই সময় দাঁড়িয়ে সে সময়ের কথা বলে, তার অনুভূতির কথা বলে। 20 বছর 25 বছর যার যেরকম এক্সপিরিয়েন্স, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর 60 বছর বয়সে যখন ছবি আঁকতে এসেছিলেন, তখন তার 60 বছরের অভিজ্ঞতার কথাই উনি লিখেছেন, এঁকেছেন। অতএব এই যে আমাদের এই যে মানে যে এতগুলো যে ডাইমেনশন আছে, আপনি যে এত ডাইমেনশনে কাজ করছেন, এত কিছু, শুধু কিছু না। এই যে আমি যে কথাগুলো বললাম, আমি যে রিলেট করার চেষ্টা করলাম, এই রিলেশনটা আপনি আপনি কি করছেন, আমরা জেনারেলি কি করি, আমরা কেন সেমিনার বা ওয়ার্কশপ এগুলো অ্যাটেন্ড করি? এর পেছনে একটাই কারণ, আমরা তো রেগুলার একটা প্যাটার্নে চলি। একটু ব্রেক থ্রু হলে কি হয়, আমরা নতুন কিছু তথ্য পেলাম, সেই আমার যে চলার পথে সেইগুলোকে অ্যাড করলাম, করে আমি আর একটু ফাইনার করে দিলাম। এটার কোনো আলাদা করে কিন্তু খুব
যে উপকার আছে অপকার আছে তা না, উপকার তো আছে, অপকার নেই। যেটা কিনা আপনাকে অনেক স্ট্রেনদেন করবে, আপনার কনসেপ্টকে, আপনার ক্ল্যারিটিকে মানে ইয়ে করবে, আপনার যে কনসেপচুয়াল ক্ল্যারিটি আছে সেটা কিন্তু অনেক ঠিক জায়গায় দাঁড়িয়ে যাবে। এইটা যদি আপনি প্রসেসিং এর ভিতরে যান, ধরুন রেগুলার যে আমাদের কোর্সটা চলে আর কি শনিবার শনিবার করে, এর ভিতরে যদি থাকেন, এখানে এরকম আমাদের যে কোর্সটা চলে সেখানে অনেক কমেন্টস আছে। এখানে 20 বছর থেকে 60 বছর পর্যন্ত মানুষজনেরা আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, হিস্টোরিয়ান আছে, টেকনোলজিস্ট আছে, মেডিকেলের লোকজন আছে, বিভিন্ন মানুষ আছে, তারা বিভিন্ন কমেন্টস করেন। সেইগুলো পড়লে আপনি বুঝতে পারবেন যে আপনার সামগ্রিকভাবে আপনি কতটা উপকৃত হবেন। অতএব আপনার কনফিউশন তো দূর হয়ে যাবে। আপনি এই যে আপনি এতগুলো ল্যাঙ্গুয়েজ পড়েছেন, আপনার প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছি। এখানে বয়সীমা আমরা যেভাবে এজটাকে সেট করে রাখি, ওখানে গ্র্যাজুয়েশন মাস্টার্স করার জন্য, আফটার গ্র্যাজুয়েশন আমরা ওখানে আফটার এইচএস আমরা ওখানে 3 বছর পর্যন্ত ওটাকে ওপেন রাখি। ওটা আমার নতুন আজকের ডেটে নতুন মডিফিকেশন কি হয়েছে সেটা আপনাকে ওয়েবসাইট দেখতে হবে, বিশ্বভারতী www.biswavarati.ac.in। আপনি ওটাতে গেলে আপনি যখন ল্যাঙ্গুয়েজের জায়গায় যাবেন তখন আপনি দেখতে পাবেন তাদের মোডালিটি কি আছে না আছে। প্রত্যেক সময় আমরা চেঞ্জ করে থাকি, ডিপার্টমেন্ট ওয়াইজ আর সিস্টেম ওয়াইজ ওইগুলো চেঞ্জ হতে থাকে। এখন নতুন এডুকেশন পলিসিতে আমরা অনেক কিছু জিনিস চেঞ্জ করেছি। আপনি আমার পার্সোনাল নাম্বার নিয়ে নিতে পারেন এনাদের কাছ থেকে, নাহলে আমি বলেও দিচ্ছি, লিখে নিন, পরে যোগাযোগ করবেন, আমি আপনাকে এই বিস্তারিত সব বলে দিতে পারবো। এটা কি হয়, ওই যে 3 বছরের মধ্যে ধরুন 3 বছর পর কেউ গ্র্যাজুয়েশনে ঢুকলো, গ্র্যাজুয়েশন 4 বছর, তারপরে মাস্টার্স 2 বছর, 6 বছর পরে আপনি এজ হিসেব করে নিন, ওই 22-23-এর মধ্যে যায়, 23-24 ম্যাক্সিমাম হলো 24 এই বা 25-এর মধ্যেই এরকম এজ লিমিট ম্যাডাম। আর আপনার যে অ্যাপ্লিকেশন, আপনি এতগুলো যে ল্যাঙ্গুয়েজ পড়েছেন বা এতগুলো যে কাজ করছেন, এর অ্যাপ্লিকেশন আছে ম্যাডাম। আপনি নিজেই হয়তো জানেন না, কোনো একটা হিস্ট্রি বা কোনো একটা কিছু আপনি আপনার স্টুডেন্টদেরকে ওই দেশ বা বিদেশ সম্বন্ধে বলছেন, দিস ইজ আ অ্যাপ্লিকেশন। ওই বাচ্চাটা ইন্সপায়ার্ড হচ্ছে, আপনি তাদের ফিলসফি আইডিওলজি নিয়ে কাজ করছেন, আপনি নিজে ইন্সপায়ার্ড হচ্ছেন, দিস ইজ অ্যাপ্লিকেশন। এই যে দিস ইজ অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ দ্য এস্থেটিক্স, মিনস আপনি যেটা অ্যাকোয়ার করছেন দিস ইজ এস্থেটিক্স, আপনি যেটা দিচ্ছেন দিস ইজ অ্যাপ্রিসিয়েশন অ্যান্ড সার্ভিস। আশা করি আমি জানি না বোঝাতে পারলাম কিনা। দিস ইজ ভেরি ডাইনামিক থিংস। আপনি যতগুলো ল্যাঙ্গুয়েজ বলছেন, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের নিজস্ব একটা জায়গা আছে, আবার কিন্তু একটাই জায়গা, সেটা কমিউনিকেশন, যেটা নিয়ে আমি প্রথমেই বলছিলাম, দিস ইজ এ কমিউনিকেটিভ ডিজাইন। এইটা কমিউনিকেশনের কাজে লাগে এবং সেইটা দিয়ে আপনি অনেক দূর পর্যন্ত যেতে পারেন যদি আপনি এটা প্রপার প্রয়োগ করেন। ঠিক আছে, এর স্টেজ আছে, আপনি পার্সোনালি কথা বললে বোঝাতে পারবো, এটা তো অনেক লেন্দি ব্যাপার। এনিওয়ে, আমি জানি না আপনাকে স্যাটিসফাইড। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, আমার এই দিকটা অনেকটাই অজানা ছিল। নিজেকে এনহ্যান্স করার জন্য এবং আমার মনে হয় স্টুডেন্টদেরও, পারিপার্শ্বিক অন্যান্য মানুষদেরও মানে জাগ্রত করার জন্য বা তাদের কনসাসনেসকে আরো উদ্বুদ্ধ করার জন্য আমার মনে হয় প্রয়োজন আছে, আপনি দেখুন, বা আপনি সোশ্যাল কমিউনিকেশন ইয়েস, যেটাই বলুন না কেন। আমি কতগুলো টপিকস নিয়ে কথা বলে গেলাম, দেখুন কতটুকুনি কম সময়ের মধ্যে লিঙ্ক করলাম, বোঝালাম। এই জিনিসটা আজকে যদি একটা বাচ্চাকে ধরি একটা টপিকস নিয়ে যদি আপনি অনেকক্ষণ ধরে বলেন, সে আমি তো চাই বইটা বইয়ের মতন যেটা আছে, ছোটবেলায় আমরা ওইভাবে পড়েছি। আমি ছোটবেলায় খুব ভালো স্টুডেন্ট ছিলাম না, সেই যে বইয়ের যে ভিত বা বইয়ের উপরে যে ভয়, সেটা কিন্তু এই আপনি যদি এই গল্পটা করেন সরবে এবং পড়বে। আমি যা পড়াই কলেজে, যেমন সেদিনকে আমি ইন্ডিয়ান আর্ট হিস্ট্রি পড়াচ্ছিলাম। আমাদের ইন্ডিয়ান আর্ট হিস্ট্রি ডিজাইন ফিল্ডে খুবই জরুরি, কিন্তু তাদের সময় ভীষণ কম। আমি 2500 ঘন্টা পড়েছি, এখানে 50 ঘন্টা। আমি তাদেরকে কি বললাম, আমি অ্যাপ্লিকেশন বোঝাবো।
আজ থেকে 200 বছর, 250 বছর, 400 বছর, 500 বছর, 10,000 বছর আগে যে সমস্ত কাজ হয়েছে তার অ্যাপ্লিকেশন আজকের ডেটে কি আছে। যদি আপনি অ্যাপ্লিকেশন জানেন তবেই না আপনি পড়বেন ম্যাডাম। কেন পড়বেন না হলে? কেন আসবেন এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমার এই কথাগুলো শুনতে? দ্যাট মিনস অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশন পড়াতে হবে। আমি যাই আমরা বলি, আপনারা এখানে অনেকেই টিচার আছেন, আমি এটাই বলি, আমার স্টুডেন্টরা কেউ সরে না, কেউ যেতে চায় না। কেন? আমি লাইভ করে দিই ব্যাপারটাকে, আজকের যুগের সঙ্গে মিলিয়ে দিই তার সাবজেক্টকে, অটোমেটিক্যালি সে ইন্টারেস্ট পায় এবং সে বসে থাকে, অপেক্ষা করে থাকে। আমাদের গতকাল আপনি জানেন আজকে ওখানে মানে পৌষ মেলা হচ্ছে, গতকাল প্রায় ছুটি রব হয়ে গেছে। আমি শুধু ওদেরকে এক্সিবিশনের জন্য ডেকেছিলাম যে ওদেরকেই আর্ট হিস্ট্রি পড়াই। সেই আর্ট হিস্ট্রিতে ওদেরকে বললাম তোমরা একবার আমার সঙ্গে দেখা করো, প্রত্যেকে প্রেজেন্ট। স্যার ক্লাস নেবেন না? আমার খুব খারাপ লেগেছে। কাল ওদেরকে আমি ডেকেছিলাম এক্সিবিশনের জন্য, আমাদের ওখানে একটা এক্সিবিশন হয় ওখানে সাজানোর জন্য। আমার খুব খারাপ লেগেছে যে আমি অনেক ডিজায়ার পার্সন বা ডিজায়ার স্টুডেন্টদেরকে আমি ক্লাস নিতে পারিনি, বা সেই কনসেপ্ট ছিল না। এই যে বেসিক যে জায়গাটা, এই যে চাহিদা আমাকে তৈরি করতে হবে। দ্যাট মিনস থ্রু অ্যাপ্রিসিয়েশন, থ্রু সার্ভিস। থ্যাংক ইউ ম্যাডাম, খুব ভালো প্রশ্ন করেছেন, তাই এতগুলো কথা বলতে পারলাম।